চারপাশটা বড্ড স্নিগ্ধ ও শান্ত। গাছপালাগুলো ধুয়ে মুছে একেবারে সতেজ সবুজ রূপ ধারণ করছে। ঠিক এই মিষ্টি সকালে দেওয়ানবাড়ির বিশাল উঠোনে এক কোণে মস্ত বড় এক আম গাছের শক্ত ডালে আসাদ দড়ি আর কাঠের তক্তা দিয়ে একটা সুন্দর দোলনা বেঁধে দোল খাচ্ছে। বড় ভাবিজান, বাতাসে দোল খাওয়ার মজাই আলাদা। নূরের মনটা চঞ্চল হয়ে উঠল। চোখে এক নিমেষে যেন এক চিলতে শৈশবের অবোধ আনন্দ এসে ভর করলো। এই মেঘলা বাতাস, চারপাশে ভেজা মাটির সুবাস, আর সামনে এমন এক চমৎকার দোলনা। নূর নিজেকে আর ধরে রাখতে পারল না। এদিক ওদিক তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। দোলনাটার দিকে এগিয়ে গেল। নূর দোলনাটা কাঠের তক্তায় আলতো করে বসলো। ফর্সা পা দুটো মাটিতে সামান্য ঠেকিয়ে দিয়ে একটু জোরেই দিতে দোলনাটা বাতাসে দুলতে শুরু করলো। উহ, কি চমৎকার অনুভূতি! বাতাসে ঝাপটায় নূরের পিঠের উপর মেলে দেওয়া মেঘভরণ চুলগুলো চারিদিকে উঠতে লাগলো। দোলনাটা যখনই উপরের দিকে উঠছিল, নূরের শাড়ির আলগা আঁচলটা বাতাসে একফালি লাল সাদা মেঘের মতো ডানা মেলছিল। নূর দু হাত দিয়ে দোলনায় দড়ি দুটো শক্ত করে ধরে মাথাটা সামান্য পেছনে হেলিয়ে খিলখিল করে হেসে উঠল। নিষ্পাপ অপার্থিব হাসির শব্দে যেন পুরো দেওয়ান বাড়ির উঠোন মুখরিত হয়ে উঠল। নূরের নাকের সোনার নোলকটা বাতাসের তালে তালে ওষ্ঠাধরের খুব কাছে ওলটপালট খাচ্ছিল। দোলনার প্রতিটি দোলায় নূরের ভেতরে চঞ্চল রূপসী যেন এক স্বাধীন পাখির মতো ডানা মেলে দিচ্ছে। ভুলেই গিয়েছিল যে সে এখন প্রতাপশালী দেওয়ানবাড়ির বউ। এই মুহূর্তে সে কেবল এক মুক্ত বিহঙ্গ। নূর যখন নিজের মনে দোলনায় দোলে বুঁদ হয়ে আসছিল, ঠিক তখনই পাশ থেকে এই দৃশ্য দেখছিল চাচি শাশুড়ি রাবেয়া বেগম। ওনার হাতে তখন মশলা বাটার পাত্র। নূরের সরল নিষ্পাপ আর চঞ্চল আনন্দে থেকে রাবেয়া বেগমের ঠোঁটের কোণে এক আদরের মিষ্টি হাসি ফুটে উঠল। দেওয়ানবাড়ি এই বিশাল অন্দরমহলে সাধারণত এক থমথমে আভিজাত্য আর নিয়মের কড়াকড়ি থাকে। সেখানে এই নতুন বউটা আসার পর থেকে যেন বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। নূরের দোল খাওয়ার অবোধ রূপটা দেখে রাবেয়া বেগম নিজের তরুণী বয়সের কথা মনে পড়ে গেল। তিনি মনে মনে এক গভীর তৃপ্তি নিয়ে হাসলেন। মনে মনে আহারে মা, আমার এক্কেবারে পরীর মতো নিষ্পাপ। আমার নওশাদের পাত্রী মনে এই চঞ্চল মেয়েটা পারবে তো ভালোবাসার ফুল ফোটাতে? আল্লাহ ওদের নজর থেকে বাঁচায় রাখুক। রাবেয়া বেগম নূরকে বিরক্ত না করে নিজে হাসতে হাসতে আবার ঘরের ভেতরের কাজের দিকে পা রাখলেন। আর নূর তখনও বাইরের মেঘলা বাতাসে হারিয়ে মিতালি করে দোলনার দোলে হারিয়ে যাচ্ছে। এই ভাবনায় বিভোর হয়ে সে ঠিক উপরের ঘরে জানলা থেকে আরেক জোড়া কড়া তৃষ্ণার্ত চোখ তাকে আড়াল থেকে দেখছিল। দোলনাটা যখন আবার উপরের দিকে উঠছিল, ঠিক তখনই নূরের কানের কাছে আসছে পড়ল অত্যন্ত গম্ভীর আর ভয়ঙ্কর বজ্রকণ্ঠের হুঙ্কার। নূর! নওশাদের তীব্র ধমক ও রাগী গলার আওয়াজ শোনামাত্র নূরের মুখের মিষ্টি হাসি এক নিমেষে মিলিয়ে গেল। এতটাই চমকে উঠল যে দোলনার দড়ি থেকে হাত দুটো ফসকে যাওয়ার উপক্রম হলো। নূর তড়িঘড়ি করে ফর্সা পা দুটো মাটিতে চেপে ধরে দোলনাটা থামালো। নূরের ভেতরটা ভয়ে টিপটিপ করতে লাগলো। নওশাদ চিরচেনা রাশভারী রাগী চাউনি নিয়ে নূরের একদম সামনে এসে দাঁড়ালো। এসব কি ছেলে মনে হচ্ছে এখানে? দুদিন পর বাড়িতে এত বড় ফাতিহার অনুষ্ঠান, বাইরে শত শত মানুষ আসা যাওয়া করছে। যাও এখান থেকে। নওশাদের এই অতর্কিত আর কড়া ধমকটা নূরের নরম মনের একদম গভীরে গিয়ে আঘাত করলো। নূর নওশাদের তাকে একটা কথাও বলল না। জল ভরা চোখে তীব্র অভিমানে এক নজর নওশাদের মুখের উপর ফেলে এক দৌড়ে ওখান থেকে অন্দরমহলে ভেতরে চলে গেল। নূরের অভিমানী মুখ, চোখের জল দেখে নওশাদের বুকের ভেতরটা কেমন যেন খামচে উঠল। ঠিক তখনই গেটের বাইরে লতিফ আর রহমতের গলার আওয়াজ পাওয়া গেল। বাৎসরিক ফাতিহার প্যান্ডেল আর সিন্নির বাজারে তদারকি করতে এখনই যাওয়া দরকার। নওশাদ কাজের উদ্দেশ্যে দেওয়ানবাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু মনের কোণে নূরের জল ভরা চোখ দুটো বড্ড অশান্তি করছিল। বাৎসরিক ফাতিহা প্যান্ডেলের তদারকি ক্লান্ত গায়ে মুখে দুপুর গড়াতে দেওয়ান বাড়ি ফিরে এলো নওশাদ। খাবার টেবিলের সামনে এলো নওশাদ। নওশাদের কে আজ তার মা খেতে দিল। অবাধ্য চোখ দুটো স্বভাবসুলভভাবে চারপাশটা একবার দেখে নিল। প্রতিটি এই সময় বাড়ি ফিরলে একজোড়া ডাগর
কাজল চোখ, তার হাতের কাছের চুড়ি রুনঝুন শব্দ নওশাদকে অভ্যর্থনা জানায়। নূর তড়িঘড়ি করে শানকি আর বাটি সাজিয়ে প্রিয় পদগুলি নওশাদের সামনে গুছিয়ে দিল। কিন্তু আজ পুরো ঘরটা বড্ড নিঝুম শান্ত। নূরের চঞ্চল উপস্থিতির কোনো চিহ্ন নেই আশেপাশে। নিমেষে মনে পড়ে গেল সকালের ধমক দেওয়ার কথা। নিষ্পাপ হাসিটা মিলিয়ে গিয়েছিল। নূরের জল ভরা চোখে তীব্র অভিমানী চাহনিটা নওশাদের চোখের সামনে আবার জীবন্ত হয়ে উঠল। নওশাদ ঠোঁটের কোণে না চাইতেও এক নিবিড় অন্তত নরম হাসি ফুটে উঠল। মনে বলল, এই ব্যাপার তবে। চড়ুই পাখির বড্ড অভিমান হয়েছে দেখছি। রাত হয়েছে, চারপাশটা বড্ড নিঝুম আর থমথমে। রাতে নওশাদ ঘরে ফিরল, তখন পুরো দেওয়ানবাড়ি ঘুমে আচ্ছন্ন। ঘরের দরজা আলতো করে ঠেলে ভেতরে পা রাখলো। ঘরের মৃদু আবছা আলোয় দেখলো নূর বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। নওশাদ ঘরে ঢোকার শব্দ পেয়ে নূর একটা বারের জন্য তার দিকে তাকালো না, বরং মুখটা দেওয়ালের দিকে আরো ফিরিয়ে নিল। নওশাদ খুব ভালো করে বুঝলো চড়ুই পাখিটার অভিমান এখনো এক বিন্দু কমেনি, বরং রাতের রাগের পারদ আরো চড়েছে। নওশাদ ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। নূর এক চুলও নড়ল না। নওশাদ নূরের হাতটা আলতো করে ধরে ডাক দিল, নূর। নূর এক ঝটকে হাতটা সরিয়ে নিয়ে ডাগর চোখ দুটো অন্যদিকে ফিরিয়ে রাখলো। ঠোঁট দুটো অভিমানের চরম সীমায় গিয়ে কাঁপছে। নওশাদ মনে মনে এক চিলতে হাসলো। কোনো কথা না বলে এক নিমেষে নূরের কোমর আর পায়ের নিচে নিজের শক্ত হাতজোড়া গলিয়ে দিল। আরে কি করছেন, ছাড়ুন আমাকে। নূর চমকে উঠে নওশাদের চওড়া বুকে ধাক্কা মারার চেষ্টা করলো। এক অবাধ্য আর্তনাদ করে উঠল। নূর যেতে চাইল না, বাধা দেওয়ার চেষ্টা করলো না, কিন্তু নওশাদ আর কোনো ওজোর আপত্তি করল না। একেবারে জোর করে নূরকে নিজের চওড়া বুকে কোল পাজা করে তুলে নিল। নূর ছটফট করতে লাগলো, পা দুটো বাতাসে ছুঁড়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো। নওশাদের পায়ে নূরকে ওভাবে কোলে নিয়ে ঘরের দরজা পেরিয়ে পিছনের চত্বরের দিকে হাঁটা শুরু করলো। নূর রাগে নওশাদের কাঁধের কাপড়টা খামচে ধরে বলল, নামান আমাকে। নওশাদ কোনো জবাব দিল না। শক্ত বাহুবন্ধে নূরকে আরো শক্ত করে চেপে ধরে সোজা চলে এলো দেওয়ানবাড়ির পেছনে মস্ত বড় আমবাগানের ভেতরে। বাগানে একদম মাঝখানে এসে নওশাদ নূরকে আলতো করে তার পা দুটো মাটিতে থেকে নামিয়ে দিল। নূর মাটিতে পা রাখতে রাগে মুখ ফিরিয়ে যেতে চাইল, কিন্তু চারপাশে দৃশ্য চোখে পড়াতে এক নিমিষে থমকে গেল। চোখ দুটো বিস্ময়ে ঘোর লাগা এক মায়ায় মস্ত বড় বড় হয়ে উঠছিল। অভিমানী ভাবটা এক পলকে হারিয়ে গেছিলে। এতক্ষণ যে বাগানটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকার কথা ছিল, সেখানে এখন কোনো অন্ধকার নেই। বাগানের চারপাশে প্রাচীন গাছগুলোর ডালে ডালে ঝুলছে বেশ কয়েকটি জ্বলন্ত হেরিকেন, আর মাটির চারধারে গোল করে সাজানো হয়েছে মাটির প্রদীপ। সেই প্রদীপে কাঁপতে থাকা হলুদ আলো আর হেরিকেনের স্নিগ্ধ হাওয়ায় পুরো বাগানটা এক রূপকথা রাজ্যের মতো আলো আঁধারির মায়ায় সেজে উঠছে। নূরের চোখ এবার গেল ঠিক মাঝখানে দুটো বড় বকুল গাছের মাঝখানে। ওখানকার ডাল থেকে ঝুলছে একটা মস্ত বড় নতুন কাঠের দোলনা। তবে এই দোলনাটা সাধারণ সকালের মতো নয়। দোলনার দুপাশে মোটা পাটের দড়ি দুটো সুগন্ধ লতা ফুল আর বুনো মালতী দিয়ে আদো পন্ত জড়ানো। সেই ফুলের পাপড়িগুলো থেকে এক মাদকতাময় সুবাস বাতাসে ভেসে আসছে। নূর মন্ত্রমুগ্ধের মতো সেই দোলনাটার দিকে তাকিয়ে রইল। বিশ্বাস করতে পারছে না যে দেওয়ানবাড়ির এই কঠোর নওশাদ দেওয়ান তার জন্য ছোট ইচ্ছের জন্য রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে। নওশাদ নূরের ঠিক পিছনে এসে দাঁড়ালো। নওশাদ নূরের নিঃশ্বাস নূরের ঘাড়ের উপর আছড়ে বসল। ওখানে ওই প্রকাশ্য উঠোনে তুমি যখন ওভাবে শাড়ির আঁচল উড়িয়ে দোল খাচ্ছিলে, জিনিসটা দেখতে খারাপ লাগছিল। মানুষ কত কি কুৎসিত কথা বলবে, তাই তোমায় বলছি। নূর কোনো কথা না বলে নিস্পন্দন হয়ে শুনছে। ভেতরের সবটুকু অভিমান যেন ফুলের সুবাস গলে জল হয়ে যাচ্ছিল। নওশাদ নূরের চিবুকটা আলতো করে ধরে নিজের দিকে ঘুরিয়ে চোখের দিকে তাকলো। ঠোঁটের কোণে এক নিবিড় নিঃস্বার্থ হাসি। আর ওই বাগানটা প্রাচীর দিয়ে ঘেরা। এখানে তোমার উপর নজর দেওয়ার মতো কোনো বাইরের চোখ নেই। এখন থেকে যখন মন চাইবে এই বাগানে এসে দোল খেও। দুপুরে তো মুখের যা অবস্থা করে রেখেছিল, না খেয়ে রাগ করে ঘরে খিল দেওয়া হয়েছিল, তাই ভাবলাম আমার চড়ুই পাখিটিকে আগে তার ইচ্ছে মতো দোল খাইয়ে আনি।
নওশাদের এই গভীর ভালোবাসায় নূরের বুকের ভেতর এক তুমুল তোড়পাড় সৃষ্টি হলো। নূর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে লতা ফুল দিয়ে সাজানো নতুন দোলনাটায় বসলো। ফুলের চৌপাশের চারিপাশটা মায়াবী ঘুরে ডুবে আছে। নূর ফর্সা পা দুটো মাটিতে সামান্য ঠেকিয়ে একটু জোরে দোলনাটা আলো আঁধারের মাঝে দুলতে লাগলো। দোলনাটা যখন বাতাসের উপরের দিকে উঠছিল, নূরের পিঠের উপর মেলে দেওয়া মেঘবরণ লম্বা চুলগুলো অবাধ্যের মতো বাতাসে উঠতে শুরু করলো। নূরের শাড়ির লাল আঁচলটা বাতাসের বারবার নূর জড়তা ভুলে মাথাটা সামান্য হেলিয়ে দিয়ে এক চিলতে খিলখিল করে হেসে উঠল। নিষ্পাপ চঞ্চল হাসি প্রদীপের আলোর চেয়ে যেন অনেক বেশি উজ্জ্বল লাগছে এই মুহূর্তে। কি অপূর্ব সেই দৃশ্য! নওশাদ এক তীক্ষ্ণ ও কড়া চোখে দুটো অপলকভাবে তার বধূর দিকে স্থির হয়ে আছে। চড়ুই পাখিটা চঞ্চল ডানা মেলা দৃশ্য দেখে নিজের ঠোঁটের কোণে ফুটে উঠল এক নিবিড় গভীর ওর পরম তৃপ্তির নেশাক্ত হাসি। নওশাদ নূরের মুখোমুখি এসে দাঁড়ালো। চারপাশে প্রদীপ আলো আর হেরিকেনের হলুদ আলোয় নূরের ফর্সা মুখটা এক অলৌকিক মায়ায় চকচক করছে। বাতাসের অবাধ্য ঝাপটায় নূরের রেশমি চুলগুলো নওশাদের চওড়া বুক আর মুখে এসে পড়ছে, যা নওশাদের ভেতরে সুপ্ত মানুষটিকে এক লহমায় অবশ করে দিল। নওশাদ আর এক মুহূর্ত দূরত্ব সহ্য করতে পারল না। সরাসরি নূরের দুই পাশে হাত রেখে নূরের উপর খানিকটা ঝুঁকে এসল। গা থেকে আসা কড়া পুরুষালী সুবাস নূরের বিশ্বাসকে নিমেষে ওলটপালট করে দিল। নূর এই আকস্মিক নৌকাত্বের লজ্জায় একেবারে আড়ষ্ট হয়ে গেল। চোখ দুটো কাঁপতে কাঁপতে বুজে এলো। চুড়িগুলো দোলনার লতা ফুলের সাথে ঘষা খেয়ে রুনঝুন শব্দে এক তীব্র আকুলতা তৈরি করলো। নূর ওনার মুখটা সামান্য উপরে তুলতে নওশাদ আর কোনো সময় দিল না। নূরের সুগন্ধি ফুলের মতো মিষ্টি কাঁপতে থাকা ওষ্ঠাধরের উপর নিজের তৃষ্ণার্ত ফুলের সুবাসে ঘেরা এই চুম্বন ছিল গভীর, নিবিড় আর পরম ভালোবাসা মাখানো। নওশাদ অন্তত আবেশে নূরের আর নূর নওশাদের বাহুবন্ধে একেবারে বিলীন হয়ে কাঁপতে লাগলো। প্রদীপের কাঁপতে থাকা আলো আর হ্যারিকেনের স্নিগ্ধ হাওয়ায় একাকার হয়ে যাওয়ার এক পরম মধুর লগন হয়ে সাক্ষী রইল। নওশাদ ধীর পায়ে বাগান পেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা দোতলায় শোবার ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে সে এক হাতে দরজাটা আটকে ভেজানো ছিটকিনি আটকে দিল। ঘরের কাঠের জানলায় ধাক্কা লাগছিল বাতাসে। ঘরের ভেতরকার পরিবেশটা এক নিবিড় উষ্ণতায় থমকে গেল। নওশাদ নূরকে বিছানার উপর অন্তত আলতো করে শুইয়ে দিল। বিছানায় পিঠ ঠেকাতে নূরের মেঘফোড়ানো লম্বা চুলগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। ঘরের মৃদু আলোয় নূরের ফর্সা মুখ কাজল জড়ানো ডাগর চোখ থেকে অপার্থিব রূপ ধারণ করছে। নওশাদ নিজের পাঞ্জাবিটা শরীর থেকে আলাদা করে একপাশে সরিয়ে রাখল। নওশাদের চওড়া পেশিবহুল নগ্ন বুকটা নূরের চোখের সামনে আসতে নূর লজ্জায় চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। নূরের বুকের ভিতর তীব্র আকাঙ্ক্ষা আর ভয়ে দুরু দুরু করে কাঁপছে। নওশাদ নূরের উপর নিজের শরীরে পুরো ভর না দিয়ে দুই হাত রেখে ঝুঁকে এলো। নওশাদের কড়া পুরুষালী সুবাস নিঃশ্বাস নূরের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। নওশাদ তার শক্ত আঙুলগুলো দিয়ে নূরের কপাল থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে ওনার কানের কাছে বলল, নূর চোখ মেলো, তাকাও আমার দিকে। নূর কাঁপতে কাঁপতে ডগর চোখ দুটো মেলল। জল ভরা মায়াবী চোখে তখন কেবল নওশাদের জন্য এক ভালোবাসার সম্পূর্ণ আত্মসমর্পণের আভাস। নওশাদ আর এক মুহূর্ত দূরত্ব সইতে পারল না। তবে এবার সেই চুম্বনে কোনো তাড়া ছিল না, ছিল এক পরম আদর আর গভীর মায়া। নওশাদ হাত ধীরে ধীরে নূরের আটপৌরে শাড়ি আঁচলের বাঁধন আলগা করে দিতে লাগলো। শাড়ির পাতলা আবরণ সরে যেতে নূরের ফর্সা শরীর নওশাদের পুরুষালী স্পর্শে মোমের মতো গলতে শুরু করলো। নওশাদের প্রতিটি ছোঁয়া, ঠোঁটের প্রতিটি কামড় নূরের শরীরের সমস্ত জড়তার ভয়কে এক নিমেষে শুষে নিল। নূরের হাতের কাঁচের চুলগুলো এক অবাধ্য আর্তনাদ করে ভেঙে যাচ্ছিল, যা ঘরের ভেতরে উত্তপ্ত আরো বাড়িয়ে দিল। বাইরে তুমুল বৃষ্টি বাতাসের শব্দকে আড়াল করে ঘরের বদ্ধ দুয়ারের পেছনে নওশাদ দেওয়ান তার ছোট্ট পাখি সমস্ত সীমানা পেরিয়ে একাকার হয়ে গেল। দুই শরীরের তীব্র মিলন, আত্মিক ভালোবাসার মাঝে নিজুম রাত ওদের জীবনে সুন্দর মধুর লিখন লিখে রাখল। বাৎসরিক
ফাতে উৎসব আর মাত্র একদিন বাকি থাকে। এক ব্যস্ত থমথমে ভাব। নওশাদ মস্ত বড় নিম গাছের ছায়ায় কাঠের এক বিশাল চৌকিতে বসে আছে। পরনে আজ হালকা আকাশি রঙের সুতি পাঞ্জাবি, গলার বোতামটা খোলা। ওনার তীক্ষ্ণ চোখ জোড়া সামনের দিকে স্থির, চারপাশে গোল হয়ে বসে থাকতে বিশ্বস্ত সাঙ্গপাঙ্গরা। নওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে কড়া গলা বলল, নজর কড়াই রাখিস, দেওয়ানবাড়ির ফাতেহা দিনের চরে একটা মানুষের যেন খালি পেটে না ফেরে, আর কোনো গরিবের উপর যেন কোনো অন্যায় না হয়। নওশাদের কথা শেষ করার আগে ওদিকে ভাঙা পাঁচিলের আড়াল থেকে একটা অন্তত করুণ কান্নার আওয়াজ কানে এলো। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদার শব্দটা কোনো বড় মানুষের নয়, একেবারে ছোট বাচ্চার। নওশাদের তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে স্থির হলো পাঁচিলের কোণে। সেখানে ধুলোমাখা মাটিতে হাঁটু গুজে বসে কাছে ৮-৯ বছর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, পরনে একেবারে জীর্ণ তালিমার একটা ফ্রক, বাতাসে রুক্ষ চুলগুলো উঠছে। নওশাদ রাজুকে ইশারা করলো, রাজু দেখে আয় তো ওকে, ওখানে বসে কাঁদছে কেন? রাজু দ্রুত গিয়ে মেয়েটাকে আলতো করে ধরে সামনে এলো। মেয়েটা কি নওশাদকে সামনে থেকে ভয়ে কুঁকড়ে গেল। চোখ দুটো দিয়ে অনবরত জল গড়িয়ে গাল দুটো ধুয়ে যাচ্ছিল। নওশাদ চৌকি থেকে নেমে মেয়েটার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বাড়ি কই? আমার বাপ নেই, মা কতদিন ধরে বিছানায় পড়ে ধুকতেছে, কোনো ওষুধ নেই। আজ ২ দিন ধরে ঘরে এক মুঠো চালও নেই, মা না খাইয়া কাঁপতেছে, আমার একটু দয়া করেন, মায়েরে বাঁচান। নওশাদের চোখ দুটো মুহূর্তের মধ্যে গম্ভীর ও কড়া হলো। ও সোজা দাঁড়িয়ে ওনার সাঙ্গপাঙ্গদের দিকে এক তীব্র নজর ছুড়ে ডাক দিল, লতিফ, লতিফ, তুই এই দেওয়ানবাড়িতে যা, দেওয়ানবাড়ির ভাণ্ডার থেকে যেন ২ বস্তা চাল, ডাল, তেল আর টাটকা তরকারি এই মেয়ের বাড়ির উদ্দেশ্যে পাঠাও, আর মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা কর। লতিফ টুন্নির জানে বলে, জি বড় ভাইজান, আমি এখনই যাইতেছি। নওশাদ পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটার হাতে গুঁজে দিল। আর কাঁদতে হবে না, তোদের ঘরে উনুন আর জ্বলবে, তুই হাসতে হাসতে বাড়ি যা। ছোট্ট মেয়েটি হাতের টাকার দিকে নওশাদের ভরসা জাগানো চোখের দিকে তাকিয়ে চোখের জল মুছে এক মিষ্টি হাসি উপর দিল। নওশাদ অন্দরমহলের সদর তরুণের দিকে এগিয়েছিল। ঠিক তখনই দেওয়ানবাড়ির কাজের মেয়ে জোহরা এদিক ওদিক তাকিয়ে নওশাদের সামনে এসে দাঁড়ালো, মুখে এক তীব্র ভয় আর দ্বিধার ছাপ। নওশাদ দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কী ব্যাপার জোহরা, কিছু বলবি? জোহরা আঁচলটা হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে অন্তত নিচু গেলে বলল, বড় ভেজান, একটা কথা ছিল, অনেকদিন ধরে বুকে চাপায় রাখছি, ভয়ে কাউরে কইতে পারিনি। নওশাদ চোখ দুটো সামান্য সরু করে বলল, হ্যাঁ বলো, কী কথা? নওশাদ চারপাশটা আরেকবার দেখে নিয়ে আমতা আমতা করে কাঁপানো গেল, ভাইজান, আমাদের ওই শাকিল বেঁচেছে না? হ্যাঁ ক ভাইজান, উনি না কেমন যেন, এবারে ফাতে অনুষ্ঠানে উনি নাকি আসবো, কিন্তু ওনার মতিগতি মোটেও ভালো না ভাইজান, উনি কেমন যেন নোংরা নজরে তাকায়, ওনার চরিত্রটা কেমন যেন। ও দিন তো ভাবিজান। কি, থেমে গেলি কেন? পরিষ্কার করে বল। নওশাদ বাঘের মতো গর্জে জোহরা ভয়ে দুকদম পিছিয়ে গেল, বুকটা কাঁপতে লাগলো। জোহরা এবার আর কোনো কিছু না বলে এক নজরে বলে দিল, আসলে বড় ভাইজান, আপনি জানেন না, ওই দিন দুপুরে আমি নূর ভাবিজানের ঘরের দিকে ঝাড়ু দিতে যাচ্ছিলাম, ঘরের দরজাটা একটু আলগা, আমি নিজের চোখে দেখেছি ভাইজান, ওই শাকিল ভাই ভাবিজানের ঘরে ঢুকে ওনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, আর আমাদের ভাবিজান জুতো দিয়া ওনার সামনে কুত্তার মতো পিটাই দিছিল। ভাবিজান ওনার জুতো দিয়ে মারতে মারতে বলতেছিল, যে হাত দিয়ে আমার গায়ে ছুঁতে এসেছিস সেই হাত আমি একেবারে ভেঙে ফেলবো। জোহরার মুখে কথাগুলো শোনা মাত্র নওশাদের মাথার ভেতরে সমস্ত রক্ত এক লহমায় যেন টকবক করে ফুটে উঠল। হাতের মুঠোটা এতটাই শক্ত হলো যে হাতের চামড়ার রগগুলো স্পষ্ট দেখা যেত লাগলো। কুৎসিত নজর। নওশাদ চোখ দুটো ক্রোধে একেবারে লাল হয়ে গেল, চওড়া বুকটা তীব্র রাগে ওঠানামা করল। এই জন্য সেদিন শাকিলের গালে কালশিটে দাগ গোছের কিছু একটা দেখেছিল। চড়ুই পাখিটা যে এত বড় একটা ঝড় নিজের বুকে চেপে একা একা লড়ছে, সেটা ভেবে নওশাদ নিজের উপর তীব্র ধিক্কার জন্মল। নওশাদ জোহরার দিকে তাকিয়ে বলল, এই কথা আজ পর্যন্ত আর কাকে কেউ বলছিস? আল্লাহর কসম ভাইজান, আমি এই কথা আর কাউরে বলিনি। ভাবিজানের ইজ্জতের কথা ভাইবে আপনার রাগের কথা চিন্তা করে মুখ বন্ধ রাখছিলাম। এই কথা যেন দেওয়ানবাড়ির আর কোনো দ্বিতীয় কান পর্যন্ত না পৌঁছায়। তুই এখন অন্দরে যা।
জোহরা দ্রুত পায়ে ওখান থেকে চলে যেতে নওশাদের মাথার চুলগুলো এক হাতে শক্ত করে খামচে ধরল। ভেতরে রাগী বাঘটা যেন খাঁচা ভেঙে বের হওয়ার জন্য ছটফট করছে। দাঁতে দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে মনে বলল, শাকিল, তোর এত বড় সাহস! নওশাদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। জোহরার কথাগুলো মনের ভেতরে তপ্ত সীসার মতো পড়ছে। নওশাদ লম্বা লম্বা পা ফেলে সদর গেটের দিকে চলে গেল। চোয়াল শক্ত, রাগে চোখ দুটো জল জল করছে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে শ্বাস নেমে এলো। বাঁশঝাড়টার মাথা ঘেঁষে কালো মেঘের আড়ালে সূর্যটা ডুব দিতে চারপাশটা অন্ধকারে ঢেকে গেল। দেওয়ানবাড়ির সদর দরজা আর ভেতরে উঠোনে এক এক করে হ্যারিকেন আর লণ্ঠন জ্বালিয়ে দেওয়া হলো। বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়েছে নূর। আজ মানুষটাকে সারাদিনে একবারও দেখেনি। এখন রাত বাড়ছে আর নওশাদ কোনো খোঁজ নেই। নওশাদের মা তসবিহাতে বসার ঘর থেকে বারান্দায় আসলেন। বৌমা, নওশাদ এখনো ফিরল না? কাল বাড়িতে এত বড় উৎসব, অথচ এই পোলাটার এখনো কোনো পাত্তা নেই। আমার মনটা কেন জানি না উচাটান করতেছে। নূর তার শাশুড়ি আম্মার হাতটা ধরে আলতো করে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আপনি চিন্তা করবেন না আম্মা, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে উঠোনে কারো আসার আওয়াজ পাওয়া গেল। নূর আর শাশুড়ি আম্মা দুজনে আশাবাদী চোখে সেদিকে তাকালেন, কিন্তু অন্ধকার ফুরে নওশাদ নয়, রহমত হাঁপিয়ে হাঁপিয়ে ভেতরে ঢুকলো। নওশাদ আম্মা তড়িঘড়ি করে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি রে রহমত, নওশাদকে ও আসে নাই? বড় আম্মা, বড় ভাইজান আমারে পাঠায় খবর দিছে। ভাইজান এক বিশেষ কাজে হুট করে সদরগঞ্জে গেছে। গঞ্জের কাজ শেষ কইরা ভাইজানে ফিরতে আজ অনেক রাত হইব। আপনারে চিন্তা করতে না করছে। খবরটা শুনে নওশাদের মা একটু শান্ত হলেন। আচ্ছা, কাজ থাকলে তো যাইব, তুই হাত মুখ ধুয়ে রান্নাঘর থেকে কিছু খেয়ে নে। রহমত চলে যেতে নূর আবার অন্ধকারে উঠোনের দিকে তাকিয়ে রইল। গঞ্জে যাওয়ার মতো তো কি এমন জরুরি কাজ পড়লো যে নওশাদ কাউকে কিছু না বলে হুট করে চলে গেল? গঞ্জ বাজারের অন্ধকার গলিটায় এক কোণে বসে আছে শাকিল। এই বাজারে রাতের বেলা আলো বলতে শুধু দু একটা মুদির দোকান, টিমটিমে হ্যারিকেনের কুপি। শাকিল একটা ভাঙা কাঠের যে বেঞ্চিতে পা তুলে আয়েশ করে বসে বিড়ি টানছিল। আঙুলের ফাঁকে থাকা বিড়িটা থেকে ধোঁয়া উড়ে বাতাসে মিশে যাচ্ছিল। তার মনে তখনও এক কুৎসিত আনন্দ। কাল দেওয়ানবাড়ির বড় উৎসব। পুরো বাড়ি মেহমান বিচ করবে, সবাই ব্যস্ত থাকবে। আর সেই সুযোগে সে নূরের উপর অপমানের প্রতিশোধ নেবে। তাকে জুতো মারার সাহস ওই মেয়ের কীভাবে হয়? এইসব নোংরা চিন্তাভাবনায় মগ্ন যখন, তখন বিড়ির ধোঁয়ার দিকে তাকে কুৎসিত এক চিলতে হাসল। ঠিক তখনই একজোড়া ভারী গম্ভীর আওয়াজ পেছনে এসে থেমে গেল। শাকিল ধোঁয়ার আড়াল থেকে অবহেলায় চোখ তুলে সামনে ঝাপসা কাচের আয়নার দিকে তাকালো। চোখের নজর আয়নায় পড়তে হাতের বিড়িটা এক ঝটকায় আঙুল থেকে খসে মাটিতে পড়ে গেল। সারা শরীর মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। পেছনে দাঁড়িয়েছে স্বয়ং নওশাদ দেওয়ান। নওশাদ শাকিলের পেছনে অন্ধকারে এক মস্ত বড় পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়েছে। চোয়ালের হাড় শক্ত হয়ে আছে। তীব্র নজরটা স্থির হয়ে আটকে আছে শাকিলের ঘাড়ের উপর। শাকিল ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। ভেতরে লম্পট বেরিয়ে এক নিমেষে কর্পূরের মতো উপরে গেল। আমতা আমতা করে বলল, শুকিয়ে যাও গেলে বলল, বড় ভাইজান, আপনি আপনি এই মাঝরাতে গঞ্জের বাজারে কোনো দরকার ছিল? নওশাদ কোনো কথার জবাব দিল না। ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর খুনি হেসে ফুটে উঠল। ধীর পায়ে আর এক কদম এগিয়ে এসে শাকিলের একদম মুখোমুখি দাঁড়ালো। তার বিশাল চওড়া বুকের সামনে শাকিল একটা সামান্য পোকার মতো লাগছিল। নওশাদ এক ঝটকায় শাকিলের শার্টের কলার শক্ত করে লোহা হাতে খামচে ধরল। শাকিল কিছু বুঝে ওঠার আগে নওশাদ শক্ত চওড়া ডান হাতের এক মারাত্মক কিল এসে পড়ল শাকিলের মুখের উপর। আ বলে একটা আর্তনাদ করে শাকিল ছিটকে গিয়ে পাশের কাঠের টেবিলটার উপর আছড়ে পড়ল। নওশাদ তার ভেতর সবটুকু হিংস্রতা আর রাগ ঢেলে দিয়ে শাকিলের উপর ঝাঁপিয়ে পড়ল। শাকিল মাটি থেকে টেনে তুলে পেটে মুখে সামনে লোহার মতো হাত দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। প্রতিটি মারের সাথে নওশাদের সামনে কাল্পনিকভাবে ভেসে উঠছে চড়ুই পাখিটার কথা, যার উপর এই লম্পটের কুৎসিত নজর পড়েছে। বড় ভাইজান, দোহাই আপনার, আমারে ছাইড়ে দেন। আমি মরলা আর কোনোদিন এমন ভুল হইব না। শাকিল মাটিতে গড়াগড়ি খেতে খেতে রক্তের থুতু ফেলে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। সারা মুখ নাক ফেটে রক্ত গড়িয়েছে, কিন্তু নওশাদ কানে আজ কোনো ক্ষমা পৌঁছল না। সে শাকিলকে লাথি মেরে এক কোণে ফেলে দিয়ে বুকের উপর নিজের জুতোটা সজোরে চেপে ধরল। নওশাদের পায়ের চাপে শাকিল দম বন্ধ হওয়ার উপক্রম। আজ তোকে জ্যান্ত ছেড়ে দিলাম, কিন্তু এরপর লম্পটগিরি দেখালে
তবে তোর ওই কুৎসিত হাত আমি শরীর থেকে একেবারে আলাদা করে নদীতে ভাসিয়ে দেব। নওশাদ তার পাটা এক ঝটকা সরিয়ে দিয়ে শাকিলকে ওভাবে রক্তাক্ত অবস্থায় তার পাশে ফেলে দিল। নিজের হাতে রক্তে মাখামাখি হয়ে গেছে। পকেট থেকে একটা রুমাল বের করে অন্তত শান্তভাবে নিজের হাত দুটো মুছল, যেন একটু আগে সে কোনো পশুকে খাঁচায় ভরেছে। গানের গঞ্জের এই শুনশান রাতে রক্তাক্ত শাকিলের গোঙানির আওয়াজ পেছনে ফেলে নওশাদ আবার সামনের দিকে এগিয়ে গেল। মনের ভিতরে ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন এবার কিছুটা শান্ত হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। রাত তখন প্রায় শেষ। চারপাশটা নিঝুম শান্ত। শেষ রাতে সদর তরুণ পেরিয়ে ফিরে এলো নওশাদ। কাছারি ঘরের বারান্দায় হ্যারিকেনের আলো তখনও টিমটিম করে জ্বলছে। নওশাদ ধীর পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় শোবার ঘরের দিকে এগিয়ে গেল। বুকের ভেতরটা তখন এক নতুন ধরনের চাপা অভিমান আর রাগ দানা বেঁধেছে। ঘরের দরজাটা কপাটটা আলতো করে ঠেলে ভেতরে পা রাখলো। নওশাদ ভেবেছিল ঘরে ঢুকবে, নূর ঘুমিয়েছে। ঘরে পা রাখতে চোখ জোড়া থমকে গেল। বিছানার এক কোণে জানলার গ্রিল ধরে ঠায় বসেছে নূর। নওশাদকে অক্ষত অবস্থায় ঘরে ঢুকতে দেখে নূরের বুকের ভেতর থেকে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। নূর তড়িঘড়ি করে জানলা থেকে সরে এসে শাড়ির আঁচলটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে নওশাদের সামনে এসে দাঁড়ালো। ব্যাকুল গলায় জিজ্ঞাসা করলো, আপনি আপনি এত রাতে ফিরলেন? গঞ্জে কি এমন কাজ ছিল যে পুরো রাত লেগে গেল? আমি কতটাই চিন্তা করছিলাম জানেন? নওশাদ মনে মনে বড্ড রাগ হচ্ছিল নূর উপর। কেন নূর এই এত বড় একটা কথা বলল না? এইসব প্রশ্ন নওশাদের বুকের ভেতর তোলপাড় করছিল। সে চাইলে এখন নূরকে চেপে ধরে ধমক দিয়ে জিজ্ঞাসা করতে পারল, কিন্তু তা করল না। কাল বাড়িতে বাৎসরিক ফাতেহার মতো এত বড় পবিত্র উৎসব, আজ এই শেষ রাতে কোনো অশান্তি গোলমাল তৈরি করতে চাইল না। তাই নওশাদ মনের ভেতর রাগ নিমেষে চাপা দিল। মুখাবয়ব এক অদ্ভুত শান্ত ও স্বাভাবিকভাবে ফিরিয়ে এলো। নওশাদ গায়ের পাঞ্জাবির বোতামগুলো অলস ভঙ্গিতে খুলতে খুলতে বলল, কাল বাড়িতে উৎসবের দিন, হাজারটা মানুষ আসবে। গঞ্জের বাজারে কিছু শেষ মুহূর্তে তদারকি বাঁচিয়েছিল, তাই লতিফদের সাথে নিয়ে ওখানে আটকে গেছিলাম। তোমাকে তো রহমতের হাত দিয়ে খবর পাঠিয়েছি। এত রাত পর্যন্ত কেন জেগেছো? শরীর খারাপ করবে তো? নূরের চোখ দুটো নওশাদের মুখের উপর স্থির হলো। নূর আমতা আমতা করে বলল, না মানে এমনি, ঘুম আসছিল না। নওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে এক নজর তাকালো, যে নজরে রাগ আর গভীর মায়া একাকার হয়ে গেছে। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর কিছুক্ষণ পর ভোর হবে, এবার এসে চুপচাপ শুয়ে পড়ো। নওশাদ বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। নূর ধীর পায়ে পাশে এসে শুয়ে পড়ল। নওশাদ মনে মনে প্রতিজ্ঞা করল, কাল উৎসবের নির্বিঘ্নেটা শেষ হতে দেবে। এরপর তার চুড়োই পাখি এই কথা গোপন করার শাস্তি সে অবশ্যই আদায় করবে। ভোরের আজান ধ্বনি বাতাসে মিলিয়ে যাওয়ার আগে দেওয়ানবাড়ির বিশাল অন্দরমহল আর বাইরে শত মানুষের কোলাহল, বাৎসরিক ফাতিহা, সিন্নির উৎসবের ঢোল বেজে 100 বছর পুরনো সেই সাবেকি জমিদার বাড়ির প্রতিটি কোণ যেন এক রাজকীয় আমেজে উৎসবমুখর। সকাল গড়াতে দেওয়ানবাড়ির সদর দরজায় এসে থামল ঢাকা থেকে আসে গাড়ি। ঢাকা থেকে এসেছে নওশাদের বাকি দুই চাচা, মোস্তাক দেওয়ান আর জামিল দেওয়ান, সাথে অন্যরা। মেহমানদের হাঁকডাক অন্দরমহলে নিমেষে এক গমগমে রূপ ধারণ করলো। দেওয়ানবাড়ির বাৎসরিক ফাতিহার এই বিশাল উৎসব দুদিনব্যাপী। সব কিছু মিলিয়ে দেওয়ার বাড়ি যেন এক জীবন্ত পুণ্যভূমিতে পরিণত হয়েছিল। সকাল থেকে বাইরে বিশাল খোলা উঠোনে খাটিয়ার জাজিম পেতে বসেছেন বাড়ির মুরব্বীরা। বাইরের চত্বরে তদারকির মূল দায়িত্ব নওশাদ দেন। এক প্রান্তে লাইন ধরে পেতে দেওয়া হয়েছে বসার জায়গা। গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা গণ্যমান্য ব্যক্তিরা সারিবদ্ধ বসে খাচ্ছেন। বিশাল ডেস্কের উপর ধোয়া ওঠা পোলাও, মাংস আর জাফরানি জর্দা পাতে পাতে ঢেলে দেওয়া হচ্ছে। নওশাদ নিজেও দাঁড়িয়ে থেকে তীক্ষ্ণ চোখে সব তদারকি করছেন। কোনো একজনের পাতে যেন খাবার কম না পড়ে। ওদিকে শাড়িতেও পোলাও শেষ হয়েছে। জলদি লতিফ বল নতুন ডেকচি খুলতে। অন্দরমহলে চলছে নূরের ব্যস্ততা। বিশাল বাড়ির শত শত মেহমান, ঢাকার চাচা চাচি, ভাই বোনদের তদারকি সে সামলাচ্ছে। নূর পাড়ছে জমিদারি জামদানি শাড়ি, আর জমিনটা ঘিয়ে রঙের।
আর পাটা চওড়া মেরুন, লম্বা মেখে পড়েন চুলগুলো খোপা করা। নূর রান্নাঘরের বারান্দায় গিয়ে মণি আর জোহরাকে তাগাদা দিছে। মণি, চাচি আম্মাদের ঘরের শরবতের গ্লাসগুলো গোছানো হয়ে গেছে? আর জোহরাবু, তুমি জলদি গিয়ে ওদিকে পেতলের থালায় পান সুপারি আর জর্দা সাজিয়ে বৈঠকখানায় নিয়ে আসো। ভাবিজান আপনার এই রূপের আর গুণের কথা তো চাচি আম্মার মুখে মুখে ফাটায় ফেলতেছে। ওনারা কইতেছে দেওয়ান বাড়ির বড় ছেলে এক খাঁটি সোনার টুকরো বউ ঘরে তুলছে। নূর এই প্রশংসায় লজ্জা পেয়ে একচিলতে হাসলো। নূর যখন অন্দরে বড় বারান্দা দিয়ে মেহমানদের খাবারের থালা নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে উঠান থেকে নওশাদ অন্দরের দিকে আসছিল। ঠিক মাঝ উঠানে এসে দুজনের চোখাচোখি মিলিত হলো। নওশাদের তৃষ্ণার্ত চোখজোড়া অপলক নূরের মুখের উপর স্থির হয়ে রইল। নূর নওশাদের তীব্র চাহনি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। অন্দরের সব ক্লান্তিতে যে যার মতো ঘুমিয়ে পড়ছে। দেওয়ানবাড়ির পেছনে কাছারি ঘরের আলো তখনও নেভায়নি। সেখানে টিম টিম করে জ্বলছে দুটো মস্ত বড় হ্যারিকেন। কাঠের বিশাল চৌকিতে বসে আছে নওশাদ দেওয়ান, সাথে সামাদ আর লতিফ রহমত। নওশাদ পকেট থেকে তামাকের কৌটাটা বের করতে করতে জিজ্ঞেস করলো, সামাদ ভাই, রাজু কই? আশেপাশে দেখছি না। না বড় ভাইজান, রাজুরে তো দেখি নাই, কই গেল পোড়াটা? সামাদের কথা শেষ হওয়ার আগে কাছারি ঘরে কাঠের দরজা ধারাম করে খুলে গেল। বাইরে অন্ধকার ফুরে ভেতরে এসে দাঁড়ালো রাজু। পরনের শরীর পুরো ভেজা, পরনের গেঞ্জিটা এক কোণে ছোপ ছোপ তাজা রক্ততে। রাজু, এতক্ষণ কই ছিলি? আর তোর এই অবস্থা কেন? হাসপাতালে এসেছিলাম ভাইজান, এতক্ষণ ওই সদর হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। নওশাদের চওড়া কপালটা কুঁচকে বলল, হাসপাতালে কেন, কি হয়েছে? নওশাদ এবার দুই হাত শক্ত করে মুঠো পাকিয়ে তীব্র ক্ষোভের সাথে বলতে শুরু, ভাইজান, ওই যে হাটের ইজারাদার রহমান মিয়া আছে না, কুত্তার বাচ্চা, একেবারে জানোয়ারের চেয়েও খারাপ একটা কাজ করছে ভাইজান। ওই দিন ওই ছোট্ট মেয়েটা আছে না, যার বাপ নাই, মা অসুস্থ, বিছানায় পড়ে ধুকতেছিল, সেদিন আমরা যে আপনার হুকুমে ওনার মায়ের হাসপাতালে নিয়ে গেলাম আর মেয়েটার 2 বস্তা খাবার আর টাকা পয়সা দিয়ে আসলাম। নওশাদ মনে পড়ে গেল সেই 8 বছরে পিতৃহীন ফুটফুটে মেয়েটার কথা। হ্যাঁ, মনে পড়ছে। কি হয়েছে ওর? ভাইজান, ওই নরপিশাচ রহমান মিয়া একা পেয়ে ওই 8 বছরের ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে, শালার পুত, মেয়েটা রক্তে ভাসিয়ে দিয়েছিল ভাই হুজুর। আজ বিকেলে খবর পাই আমি এলাকার ছেলে নিয়ে ওরে ধরে কুত্তার মতো মারছি। ওর মায়েরে নিয়ে এখনই সদর হাসপাতালে ভর্তি করে আসলাম। অসুস্থ মা হাসপাতালে পইরা বুক ফাটায় কান্না করতেছে। ভাইজান, রাজুর মুখের এই ভয়ঙ্কর কথা আর পৈশাচিক ঘটনা শোনা মাত্র নওশাদ দেওয়ানের মাথার ভেতর সমস্ত রক্ত এক লহমায় টগবগ করে ফুটে উঠল। চোখ দুটো মুহূর্তের মধ্যে ক্রোধে লাল হয়ে এলো। পিতৃহীন শিশুর উপর এত বড় কুৎসিত অত্যাচার! গভীর রাত, মেঘলা আকাশে চাঁদ তারা সব ঢাকা পড়েছে ঘুটঘুটে কালো অন্ধকারে। গ্রামের বুক চিরে বয়ে চলা ঠান্ডা বাতাস বাদজা থেকে আম গাছের পাতায় লেগে এক ভৌতিক শাঁসা শব্দ হতেছে। রহমান মিয়া ছেলেদের হাতে মার খেয়ে রহমান মিয়ার সারা শরীর তখনও ব্যথায় টনটন। মাঝরাতে হুট করে ওনার প্রকৃতির ডাক পাওয়ায় সে ঘর থেকে বাইরে এলো। হাতে একটা মৃদু আলোর কুপি লণ্ঠন। কিছুটা দূরে যেতে ওনার গায়ের পশম আচমকা খাড়া হয়ে উঠল। চারপাশের বাতাসটা কেমন যেন এক লহমায় ভারী ও থমথমে। রহমান মিয়া হাতের কুপিটা উঁচিয়ে ধরতে ওনার চোখের সামনে এক বিশাল দীর্ঘ কালো ছায়া আবার ভেসে উঠল। হুট করে এই অন্ধকারে বুকে এমন এক দানবীয় অবয়ব দেখে বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। রহমান মিয়া কাঁপতে কাঁপতে কুপির আলোয় সামনে বাড়ল। আবছা হলুদ আলোয় যা দেখলো তা দেখে ওনার হাতের কুপিটা মাটিতে পড়ে দপ করে নিভে গেছে। অন্ধকারে ফুরিয়ে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং নওশাদ দেওয়ান। এই নিষুদ্ধ রাতে নওশাদকে কোনো সাধারণ মানুষ নয়, এক রক্ত পিপাসু সাক্ষাৎ যমদূত দানবের মতো লাগছে। 6 ফুটের উপর দীর্ঘ বলিষ্ঠ শরীরটা কালো কুচকুচে চাদরে ঢাকা, ফর্সা তীক্ষ্ণ মুখভাব আজ অন্ধকারে তীব্র অস্থিরতায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চোয়ালের হাড় পাথরের মতো শক্ত, চোখ দুটো অন্ধকারের রাতেও এক ক্ষুধার্ত বুনোবাঘের মতো লাল হয়ে জ্বলছে। ডান হাতে ধরা রয়েছে দেওয়ানবাড়ির পুরনো ধারালো মস্ত বড় লোহার কুড়ি। রহমান মিয়া ভয়ে আর্তনাদ করে 2 কদম পিছিয়ে মাটিতে আছড়ে পড়ল। শুকিয়ে যাওয়া গলায় গোঙাতে গোঙাতে বলল, বড় মিয়া, আপনি এই শেষ রাতে এখানে? নওশাদ কোনো কথা না বলে ধীর ও গম্ভীর পায়ে সামনে এসে দাঁড়ালো। নওশাদ বজ্রকণ্ঠ
অতলাঙ্কিত ভয়ঙ্কর গলে বলল, রহমান মিয়া, তুই ভেবেছিলিস অনাথ শিশুর উপর পৈশাচিক অত্যাচার করবে আর তোকে বেঁচে থাকতে দেবো? করছিস শালা। কথাটা শেষ করার আগে নওশাদ ডান পা দিয়ে রহমান মিয়ার বুক বরাবর মারাত্মক লাথি মারল। রহমান মিয়া ছিটকে গিয়ে একটা মস্ত গাছের উপর আছড়ে পড়ল। মুখ থেকে রক্তের ফোয়ারা ছুটে বেরিয়ে এলো। নওশাদ আর এক সেকেন্ডও সময় নষ্ট করলেন না। ভেতরের হিংস্র বাঘটা আজ সমস্ত দয়া মায়ার সীমানা পেরিয়ে এক নিষ্ঠুর দানবে পরিণত হলো। হাতের ভারী তীক্ষ্ণ কুড়ালটা দুই হাতে শক্ত করে উঁচিয়ে ধরল। বড় মিয়া, খোদার কসম, আমারে জ্যান্ত কাটেন না, আমারে মাফ করে উঠে দেন। রহমান মিয়ার এই পৈশাচিক আকুতি বাতাসে মিলিয়ে গেল। নওশাদ এক চুলও কাঁপল না। হাতের কুড়ুলটা সজোরে এসে পড়ল রহমান মিয়ার উপর। ধারালো লোহার ফলার আঘাতে শরীরের নওশাদের মুখে ও কালো চাদর ভিজে একাকার। নওশাদ তখন ক্রোধের চরম সীমায়। রহমান মিয়া জানোয়ারের মতো চিৎকারে তোয়াক্কা না করে ওনার কুড়োলের এক কোপে হাত থেকে পায়ের বিচ্ছিন্ন করে দিল। এরপর নওশাদের মেয়ের প্যান্টের মাঝখানে তাক করে অন্তত কড়া নিশ্চয় বলল, যে নোংরা অঙ্গ দিয়ে তুই পাপ করেছিস, বাঁচার জীবন ধ্বংস করেছিস, এই পাপের জায়গা আমি রাখবো না। এক কোণে সে রহমান মিয়া ওনার জীবনে শেষ তীব্র ও নারকীয় আর্তনাদ করে উঠল। চোখ দুটো উল্টে সাদা হয়ে গেল। নওশাদ শেষ কোপটি চারপাশটা মাটি তাজা লাল রক্তে রঞ্জিত। নওশাদ তখন একটা মোটা দড়ি এনে রহমান মিয়ার ক্ষতবিক্ষত রক্তাক্ত নিথর দেহটা গলায় বাঁধল। এরপর লাশটাকে টেনে হিঁচড়ে গাছের সাথে ঝুলিয়ে দিল। রাতের অন্ধকারে রহমান মিয়ার বীভৎস হাত পা কাটার ঝুলন্ত লাশটা থেকে টপ টপ করে রক্ত ঝরছিল, ঘাসগুলো ভিজিয়ে দিচ্ছিল। নওশাদ ওনার হাতের রক্তমাখা কুড়ুলটাই ঘাসের উপর আলতো করে মুছে নিল। মুখে এখন অদ্ভুত শান্ত দানবীয় দীপ্তি। নওশাদ তার কালো চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। অন্ধকারের বুকে এলাকায় রাজকীয় পায়ে হেঁটে চলে গেল। পূর্ব আকাশে সূর্যের লাল আভা বালুচরে এসে পড়ার আগে গ্রামের মানুষের কোলাহল শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠে একজন কৃষক যখন লাঙল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন ওনাদের চোখ উপরে যেতে ওনারা আতঙ্কে চিৎকার করে হাত থেকে লাঙল ফেলে মাটিতে বসে পড়লেন। নিমেষের মধ্যে পুরো গ্রামের শত শত মানুষ, জোয়ান বুড়ো সবাই এসে ভিড় জমালো গাছের নিচে। সবার চোখে মুখে এক তীব্র আতঙ্ক, বিস্ময়, হারিম করা ভয়। গাছে ঝুলছে এক বীভৎস ক্ষতবিক্ষত নিথর দেহ। লাশটার কারো নয়, হাটের প্রভাবশালী ইজারাদার রহমান মিয়া। হাত পায়ের রগগুলো নিখুঁতভাবে শরীরের লজ্জাজনক কেটে বিচ্ছিন্ন করে নিচে ফেলে দেওয়া হয়েছে। শক্ত কলিজার পুরুষদের বুক কাঁপবে। রহমান মিয়ার শরীর থেকে বের হওয়া তাজা আঙ্গুল দিয়ে বড় অক্ষরে স্পষ্ট করে লেখা, আমি ধর্ষক। চরের বুকে একটা নিষ্পাপ শিশুর ইজ্জত লুটে, এটাই একমাত্র বিচার। রক্তের লিখন যেন এক জীবন্ত জল্লাদের কড়া হুঁশিয়ারি লেখা আছে এই গ্রামের মাটির বুকে। ভিড়ের মধ্য থেকে একজন বলল, ওরে আল্লাহ রে, এটা কি করতেছে? রহমান মিয়া এখন কুত্তা কাটা কইরা কে কাটলো? কে এক রাতের মধ্যে এমন বীভৎস কাম করলো? আরেকজন মাঝবয়সী লোক বলল, কামটা যেই করে একেবারে ঠিক কাম করছে। কালকে শুনেছিলাম এই কুত্তার বাচ্চা রহমান মিয়া অনাথ মেয়েটার সর্বনাশ করছে। খোদার আরশ কাঁপ দিচ্ছিল ওই বাচ্চাটার কান্নায়। গ্রামের মানুষ একের পর এক অপরের মুখে তাকাতে লাগলো। এই রোমহর্ষক ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলো। রাত তখন গভীর। ঠান্ডা বাতাস জানলার ভারী পর্দাগুলো উড়িয়ে দিচ্ছিল। বাইরে ঝিঁঝি পোকার একটানা শব্দ। অন্দরমহলে মেহমানদারের জমজমাট আড্ডার আসর ভেঙে সবাই এতক্ষণে যার যার ঘরে ঘুমেছে। আর সারাদিন নওশাদের মেজাজটা চড়া হয়েছিল। বাবা চাচাদের সাথে একচোটে ঝামেলা হওয়ায় চোখ দুটো এখনও রাগী ভাব লেগে আছে। তপ্ত মেজাজ নিয়ে নওশাদ দোতলায় নিজের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। রুক্ষ মনের ঘরের কাঠের ভারী কপাটটা আলতো করে ঠেলে ভেতরে পা রাখতে নওশাদের চোখের হিংস্রতা যেন এক লহমায় কর্পূরের মতো উবে গেল। সমস্ত সত্তা জুড়িয়ে গেল এক অপার্থিব শান্তির পরশ। ঘরের এক কোণে মৃদু আলোয় হ্যারিকেন জ্বলছে। সেই হলুদ আলোয়
মস্ত বড় সেগুন কাঠের বিছানার উপর বসে আছে নূর। পরনে সাদামাটা একটা সুতির শাড়ি, চুলে কোনো বাঁধন নেই, মেঘ ভরান চুলগুলো পিঠের উপর আলতো করে ছড়ানো। নূর আপন মনে অন্তত শান্ত সুনিপুণ হাতে ধোয়া শাড়িগুলো একটা একটা করে ভাঁজ করছে। নূরের লক্ষ্মীবন্ত শান্ত রূপ এক অদ্ভুত মায়াজাল তৈরি করছে। নওশাদ দরজার চৌকাঠে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে তার চড়ুই পাখিটার দিকে তাকিয়েছে। সারাদিনের ভেতরের সমস্ত ক্লান্তি এক নিমেষে শান্ত হয়ে গেল। নওশাদ অশান্ত বুক আজকাল শান্তির নীর হয়েছে নূর। নওশাদ ধীর পায়ে নূরের দিকে এগিয়ে গেল। আওয়াজ পেয়ে নূর চোখ তুলে তাকালো। চোখ দুটো নওশাদের মুখের উপর থমকে দাঁড়ালো। নওশাদকে দেখে নূর হাতের সাইডে তড়িঘড়ি করে নিয়ে অন্যদিকে যাচ্ছিল। নওশাদ হাত বাড়িয়ে নূরের কবজিটা ধরে ফেললো। নূর একটু অবাক হয়ে ব্যাকুল গলে বলল, আপনার শরীর একটাকে এমন ক্লান্ত লাগছে কেন? মেজাজ কি খুব খারাপ? তখন চিৎকার চেঁচামেচি শব্দ পেলাম। হাত মুখ ধোবে না, আমি পানি নিয়ে দিই। নওশাদ কোনো কথার জবাব দিল না। তৃষ্ণার্ত চোখ জোড়া নূরের ফর্সা মুখের উপর স্থির। নূরের হাতের টানটা আরো বাড়িয়ে দিল, নূরকে নিজের বুকের কাছে টেনে নিল। নওশাদের পুরুষালীর তপ্ত সুবাস নূরের সারা শরীর এক মৃদু শিহরণ জাগিয়ে তুলল। নওশাদ অন্য হাত দিয়ে নূরের গালের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো কানের লতি পেছনে গুজে দিতে দিতে বলল, চড়ুই পাখিকে দেখে রাগ কমে গেছে। নওশাদের কথা শুনে নূরের ফর্সা গাল দুটো লজ্জায় রাঙা হয়ে উঠল। নওশাদের তৃষ্ণার্ত চোখ জোড়া নূরের কাঁপতে থাকা। নওশাদ যেই না ঠোঁট দুটো নূরের ওষ্ঠের খুব কাছে নিল, নূর নিবিড়ভাবে, ঠিক তখনই নূর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। দৌড়ে গিয়ে ঘরের অন্য প্রান্তের জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বুকটা দ্রুত ওঠানামা করছে। নওশাদের ঠোঁটের কোণে এক ধীর হাসি ফুটিয়ে অন্তত শান্ত কিন্তু দৃঢ় পায়ে নূরের পেছনের অন্ধকারে এসে দাঁড়ালো। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস নূরের মেঘবরণ লম্বা চুলগুলোকে উড়িয়ে নওশাদের ফর্সা মুখে এনে ফেলেছে। নূর কিছু বুঝে ওঠার আগে নওশাদের দীর্ঘ শরীরটা নূরের ঠিক পিঠের সাথে এসে মিশে গেল। চওড়া বুকের পুরুষালী উষ্ণতা নূরের পিঠে এক অদ্ভুত শিহরণ তৈরি করলো। নওশাদ নূরের পেছন থেকে শক্ত করে পেঁচিয়ে ধরল। নূরের মুখ থেকে এক মৃদু অবাধ্য আর্তনাদ বেরিয়ে গেল। চোখ দুটো লজ্জায় বুঝে গেল। নওশাদ শক্ত হাতে নূরের সুতি শাড়ির আঁচলটা সরিয়ে নওশাদ তার চড়ুই পাখির এই চরম লজ্জাটুকু উপভোগ করতে লাগলো। নওশাদ নূরকে কোলে তুলে নিল। হুট করে শূন্যে ভেসে উঠতে নূর এক অজানা আশঙ্কায় দুটো ফর্সা হাত দিয়ে নওশাদের চওড়া গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। নওশাদ তার কোলে থাকা রূপসী বধূকে অপলক চোখে দেখতে দেখতে ধীর এবং গম্ভীর পায়ে গেল বিছানার দিকে। নূরের লাজুক রাঙা মুখটা যেন পদ্ম ফুলের মতো ফুটে উঠছে। নূরের শাড়ির আঁচলটা পুরোপুরি একপাশে লুটিয়ে পড়ল। নওশাদ নূরের ফর্সা কপালে এক দীর্ঘ গভীর চুমু এঁকে দিতে নূরের সারা শরীর এক অজানা শিহরণে উঠল। নওশাদ সেখানে থামল না। তার ঠোঁট জোড়া এবার নেমে এলো নূরের বদ্ধ চোখের পাতায়। পুরুষের ঠোঁট। নওশাদ হাত নূরের পিঠের নিচে চলে গেল। বাঁধন এক নিমেষে আলগা হয়ে গেল। ফিতাটা খুলে যেতেই নূরের ফর্সা মসৃণ পিঠটা স্পষ্ট হলো। নূর আর নওশাদের মাঝে সমস্ত দূরত্ব আস্তে আস্তে হারিয়ে গেল। দুটো শরীর মন একে অপরের সাথে একাকার হয়ে গেল। পূব আকাশে আলো রেখা আলতো করে ফুটতে শুরু করছে। নূর নওশাদের চওড়া উন্মুক্ত বুকের উপর নিজের মাথাটা রেখে শুয়ে আছে। নূরের লম্বা মেঘবরণ চুলগুলো বিছানায় এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা। নওশাদের বুকে শুয়ে থাকা তার চড়ুই পাখিটার দিকে তাকিয়েছে। আলতো করে নূরের এলোমেলো চুলের মাঝে হাত ডুবিয়ে দিল। খুব আলতো করে বিলি কেটে দিতে লাগলো। নওশাদের আঙ্গুলের ছোঁয়ায় নূরের বন্ধ চোখ পাতায় দুটো একটু নড়ে উঠল। আলতো করে চোখ মেলে তাকাতে এলো নওশাদের দিকে। সকাল হয়ে গেল, সারা রাত একটু ঘুমানোর সময় দিলে না। এখন থেকে বিনিদ্রনাথের অভ্যাস করে নাও। নওশাদের মুখে এমন সরাসরি কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। লজ্জায় আর নওশাদের চোখের দিকে তাকাতে পারল না। নিজের মুখটা নওশাদের চওড়া বুকে লুকিয়ে ফেলল। নওশাদ নূরকে এক চুলো নড়ার সুযোগ দিল না। মুখটা আবার নামিয়ে আনলো নূরের ফর্সা
মসৃণ গলার ভাঁজে। নূরের চন্দন সুবাসিত গলার ভাঁজে মুখটা ডুবিয়ে দিল। নওশাদের ছোঁয়া পড়তে নূরের সারা শরীর আবার এক নতুন শিহরণের জোয়ার বয়ে গেল। দুজনে আবার এক নতুন ভালোবাসার চাদরে নিজেদের মুড়িয়ে নিল। দেওয়ানবাড়ির সদর তোরণ পেরিয়ে এক মলিন সাজে নারী এসে অন্দরের উঠোনে দাঁড়ালো। তাকে দেখা মাত্র পুরো বাড়ি গমগমে বাতাস এক লম্হায় স্তব্ধ হয়ে গেল। নওশাদ মায়ের হাতের তসবিটা খসে পড়ে গেল মেঝেতে। চাচি শায়লা বেগমের বুকের কাপড় চেপে ধরে জ্যান্ত ভূত দেখার মতো দাঁড়িয়ে রইল। বৈঠকখানার দরজায় দাঁড়িয়ে থাকা আরশাদ আর ফাহিম যেন পাথর থেমে গেল। নূর সবাইকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ঘাবড়ে গেল। নূর সবাইকে অমন ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যাকুল গলে মণিকে জিজ্ঞেস করল, মণি, সবাই এমন থমকায় দাঁড়িয়েছে কেন? উঠোনে কি ওনারা কে দেখে সবাই এভাবে ভয় পাচ্ছে কেন? কেউ? নওশাদের মা নূরের দিকে তাকিয়ে উচ্চারণ করল, নূর, ও হলো নওশাদের প্রথম স্ত্রী নয়না। নয়নার নামটা কানে স্তব্ধ করে দিতে নূরের মাথার ভেতরটা এক নিমেষে ফাঁকা হয়ে গেল। শরীরটা এমনভাবে কেঁপে উঠল যে কোমর থেকে মাটির ভারী কলসটা ফসকে ঠাস করে মেঝেতে পড়ে গেল। মাটির কলসি ভেঙে চৌচির হয়ে জলগুলো ছড়িয়ে ছিটে পড়ল। ঠিক যেমন করে নূরের বুকের ভেতরটা সদ্য গড়ে ওঠা এক টুকরো ভালোবাসার পৃথিবী এক পলকে ভেঙে চুরমার হয়ে গেল। বছর আগে মারা যাওয়া মেয়েটা আজ জ্যান্ত ফিরে এসেছে। বাড়ির মুরব্বিরা জিজ্ঞেস করল, নয়না, এ কী করে সম্ভব? উত্তাল নদীতে তো তুমি ডুবে গেলে, আজ তুমি কোথা থেকে আসছো? নয়নার শাড়ির আঁচল খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান, আমি সেদিন ভেসে যাইনি। উপরে এক দয়ালু পরিবার আমার নদী থেকে বাঁচাইছে, কিন্তু মাথার চোট পাওয়ার কারণে আমি স্মৃতির অতল গহ্বরে হারাই গেছিলাম। আমার নিজের নাম, এই দেওয়ানবাড়ি, কিচ্ছু মনে আসছিল না। নয়না একা আসেনি, ওর পিছনে ছায়া হাতে এবার লাঠি হাতে এক বৃদ্ধ লোক সামনে এসে এলেন। চেয়ারম্যান সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন, জি চেয়ারম্যান সাহেব, এই মাজনের খাঁটি কথা কইছে। আমার জাল বুইন্না পোলাপান ওকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করছে। এতদিন কোনো স্মৃতি আসছিল না, তাই আমার বাড়িতে আমার মেয়ের মতো আসছিল। কয়েকদিন আগে মাথায় ভর দিয়ে সব মনে পড়তেছিল। আমরা এই দেওয়ানবাড়ি পৌঁছাই দিতে আসলাম। এই অকট্য প্রমাণ শোনার পর না চাইতেও দেওয়ানবাড়ির সবাইকে এই অবিশ্বাস্য সত্যটা মেনে নিতে হলো। নয়না মেনে নেয়, মরে নেই, সে জীবিত ফিরে এসেছে। নয়না ফিরে আসা প্রতিটি কথা নূরের বুকে এসে তীরের মতো বিঁধছিল। যার বুকে শান্তির নীড় খুঁজে পেয়েছিল, সেই বুকটা আসলো অন্য এক নারীর। নূর আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। এক বুক কান্না চেপে এক ছুটে পেছনের সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। পিছন পিছন মনিয়ে ব্যাঘ্রগুলো বলল, ভাবিজান, ভাবিজান, বলতে বলতে ছুটে গেল। নূরের ভেতরের কাঠের ভারী কপাটটা শক্ত করে বন্ধ করে দিল। পিঠটা দরজার সাথে ঠেকিয়ে স্লাইড করে মেঝেতে বসে পড়ল। এতক্ষণ চেপে রাখা বুকের ভেতরে কান্নার বাতটা এবার এক তীব্র আর্তনাদে ফুটে পড়ল। দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মনি, বাইরে থেকে দরজায় অনবরত ধাক্কা দিল, ভাবি, ভাবি, দৌড়টা খুলেন, নিজেরা এমন করে কষ্ট দিয়েন না। নূর কাঁপতে কাঁপতে দরজা আলতো করে খুলে দিতে মনির ভেতরে ঢুকে নূরকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। নূর মনির বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলল, মনি, আমি এখন কোথায় যাব? মনি নূরের মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে দিল, না ভাবি, এমন অলক্ষণী কথা কইলেন না। আপনি বাড়ির বউ, বড় ভাইজান আপনারে কোন চোখে দেখে তা আমরা বুঝি না? একটু শান্ত হন ভাবে। এদিকে পুরো উঠোনে হট্টগোলের মাঝখানে বৈঠকখানায় দরজায় দাঁড়িয়ে আছে নওশাদ। চেয়ারম্যান সাহেবের মাথায় হাত দিয়ে বারান্দায় মোড়ায় বসে পড়লেন। মেহমান ভর্তি এইবারের আনন্দ উৎসব সব এক পলক মস্ত বড় সামাজিক আর পারিবারিক সংকটে রূপ নিল। জীবিত প্রথম স্ত্রী, ঘরে সদ্য আনা দ্বিতীয় স্ত্রী, এই দুয়ের মাঝখানে দেওয়ানবাড়ির চেয়ারম্যান এখন কী ফয়সলা করবেন, সেই চিন্তায় পুরো দেওয়ানবাড়ির বাতাস ভারী উঠল। নওশাদ, তোমার কি মতামত? নওশাদ ধীর পায়ে নয়নার দিকে এগিয়ে গেল, তবে ওর চোখে কোনো ভালোবাসা বা মায়া ছিল না, ছিল এক চরম উদাসীনতা আর কাঠিন্য। নওশাদ নয়না থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে অন্তত শান্ত ও থমথমে গেল বলে, ঠিক আছে, নয়না এই বাড়িতে থাকবে। নওশাদের মুখে এটুকু সময় এসে নয়নার চোখে এক চিলতে জয়ের আলো চকচক করে উঠল। এক বুক তপ্ত নিঃশ্বাস ছেড়ে নওশাদ আর ওখানে দাঁড়ালো না, বাইরে চলে গেল।
দোতলার ঘরটা তখনও নূরের ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছিল। মনি নূরকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু নূরের ভিতর সুনামি শান্ত হওয়ার নয়। ঠিক তখনই ঘরের দরজা আবার মৃদু টোকা পড়ল। মনি দরজা খুলতে দেখল নূরের শাশুড়ি আম্মা দরজার চৌকাঠে দাঁড়িয়েছে। ওনার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। নূরকে মেঝেতে এমন বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ওনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেঝেতে নূরের মুখে মুখে বসে এক ঝটকা মেকে নিজের পরম বুকের মাঝে টেনে নিল। পরম মায়ে জড়িয়ে ধরে নিজের কান্নার বাঁধ ভেঙে গেল। নূরের মাথায় হাত বুলাতে বুলাতে আকুল করে বলল, নূর মা, আমারে মাফ করে দেয়। তোমার এই নিষ্পাপ জীবনটা কেমন করে মাফ করে দাও মা। তোমার এই নিষ্পাপ জীবনটা কেমন উলটপালট হয়ে গেছে তা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। এখন নয়না ফিরে এসছে, ও তো দেওয়ানবাড়ির প্রথম বউ, ও নিজের দাবি কোনোদিনও ছাড়বে না। এইরকম একটা পরিস্থিতি আমাদের জীবনে আসবে আমরা কেউ কোনোদিন ভাবিনি। নূর শাশুড়ি আম্মার বুকে মুখ লুকিয়ে অবিরাল ধারায় কাঁদতে লাগলো। শাশুড়ি আম্মা ওনার চোখের জল মুছে দিয়ে নূরের মুখটা তুলে ধরলো। তুমি একদম ভেঙে পড়ো না নূর মা, আমি নওশাদের সাথে কথা বলবো, ও কি বলে, ওর মনে কি আছে আমি সব শুনবো, কিন্তু তার আগে তুমি কি চাও মা সেটা আমায় বলো। তুমি কিছুটা সময় নাও, ভালো করে ভাবো, তুমি যা বলবে এই মা তোমার জন্য সেটাই করবে। শুধু নিজের মনটাকে একটু শক্ত করো। আপনারা কেউ অপরাধী নন শাশুড়ি আম্মা। আমাকে মাপ চাইতে বলে আর পাপী বানাবেন না। আপনাদের এমন কোনো দোষ নাই। আমার ভাগ্যটা এমনটাই লেখা হয়েছে, তাই হয়েছে। এই পরিস্থিতি তো আর কারো হাতের মুঠোয় ছিল না। নূরের এই পরিণত কথা শুনে নওশাদের মায়ের বুকটা আরও বেশি কেঁদে উঠল। সে নূরকে একবার বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, কিন্তু আজ দেওয়ানবাড়ির কোনো ঘরে আনন্দের আলো জ্বলল না। নওশাদ সেই যে সকালে বের হয়েছে, গভীর রাত পর্যন্ত ওর কোনো পাত্তা নেই। নূর নিজের ঘরে এক কোণে হ্যারিকেনের মৃদু আলোয় নিস্পন্দন হয়ে বসে আছে। মনে মনে শুধু নওশাদের কথাই ভাবছিল। লোকটা একটা বার ওর ঘরে এলো না। এত বড় একটা ঝড় বয়ে গেল। নওশাদের এই চরম উদাসীনতা নূরের মনে এক তীব্র অভিমান আর ক্ষোভের জন্ম দিচ্ছিল। ঠিক তখনই ঘরের দরজা শব্দ করে খুলে গেল। নূর চমকে তাকলো। হ্যারিকেনের আলোয় হলুদ দেখা গেল নয়না দরজায় দাঁড়িয়েছে। এসব তো আমার, আমি এই ঘরে প্রথম ঘরনি, আমি এখানেই থাকতাম। এখন আমি ফিরে এসেছি যখন, এই ঘর আমারে থাকবে। তুমি এবার নিজের ব্যবস্থা করো। নয়নার এমন অহংকারী কথা শুনে নূরের বুকের ভেতর এক লহমায় চট করে উঠল। বুকের ভেতর রাগে আর অপমানে রিরি করে উঠল। এসেছে মানে কি? ও কি এই বাড়ির কেনা দাসী যে নয়না বলল আর ও ঘর ছেড়ে দেবে? কিন্তু নূর নিজেকে সামলে দিল। নওশাদের উপর প্রচণ্ড বিরক্ত। নূর মনে মনে ঠিক করলো, ও দেখতে চায় নওশাদ আসলে কি করে। সে কি সত্যি নয়নার এই অধিকার মেনে নেবে? সে কি রাতে ফিরে নয়নার সাথে এই ঘরে থাকবে? নূর নয়নার কোনো কথার জবাব দিল না। নয়নার দিকে এক প্রকার তীব্র অবজ্ঞার চাউনি ছুড়ে দিয়ে বিছানা থেকে নিজের সুতির চাদরটা তুলে নিল। এক মুহূর্তের জন্য আর ওই ঘরে না দাঁড়িয়ে চুপচাপ ঘর থেকে বের হয়ে নিচে আশার ঘরে চলে গেল। নূর সোজা আশার ঘরে ঢুকে পড়ল। আশা তখন বিছানায় বসেছিল। ভাবিজানের এই অবস্থা থেকে ও নিজেকে ঠিক রাখতে পারল না। নূর চাদর হাতে ধরে ঢুকতে দেখে ও ধরপড়ে উঠল। ভাবিজান, তুমি এখানে? নূর ঠোঁটের কোণে এক চিলতে স্লান শক্ত হাসি ফুটে, আজ রাতটা তোমার ঘরে একটু ঠাঁই দিবে আশা? তোমার ভাইয়ের ঘরে ওনার প্রথম স্ত্রী এসে বসে আছে। আশা নূরের হাতটা ধরে কেঁদে ফেলল, কিন্তু নূর আজ কাঁদল না। খাটের এক কোণে গিয়ে বসল। সমস্ত সত্তা এখন ছটফট করছে এটা দেখার জন্য যে নওশাদ দেওয়ান রাতে বাড়ি ফিরে আজ নয়নার সাথে রাত কাটায় নাকি। রাত তখন এক প্রহর পেরিয়ে গেছে। পুরো গ্রাম নিঝুম অন্ধকার। কেবল দেওয়ানবাড়ির দেউড়িতে একটা হ্যারিকেনের টিমটিম আলো জ্বলছে। সাবেকি বাড়ির বিশাল কাঠের দরজা ধীরে ধীরে খুলে গেল। অবশেষে বাড়ি ফিরল নওশাদ দেওয়ান। নওশাদের ভারী পায়ের শব্দ পেয়ে দোতলা নিজের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের কপাটটা আজ আলগা হয়েছিল। নূর জানলার শিকের উপর নিজের কপালটা ঠেকিয়ে নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে উদাসী হাওয়া বইছে, ঝিঝি পোকার একটানা ডাক চলছে। নূরের বুকের ভেতর চলছে প্রলয়কারী ঝড়। নওশাদ বাড়ি ফিরছে। নূর জানলার ফাঁক দিয়ে স্পষ্ট দেখল নওশাদ নিজের ঘরে
শোবার ঘরের দিকে এগিয়ে গেল, যেখানে একটু আগে অন্তত দম্ভের সাথে নিজের অধিকার নিয়ে গিয়ে বসেছে তার প্রথম স্ত্রী নয়না। নওশাদ সেই ঘরের ভিতরে ঢুকতে দেখে নূরের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। দুই হাত দিয়ে নিজের বুকের কাপড়টা শক্ত করে খামচে ধরল। মনে হলো কে যেন ধারালো কোনো ছুরি দিয়ে ওর ফুসফুসটাকে এক কোপে দুভাগ করে দিয়েছে। যেখানে নিঃশ্বাস নিতে গেল এখন এক অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো ছাপিয়ে অবিরল ধারায় নোনা জল গাল বেয়ে নামতে লাগলো। নূরের স্বামী অন্য এক নারীতে সাথে এক নিভৃত অন্ধকারে একলা। এই দৃশ্য, এই চিন্তা নূরের ফর্সা অভাবটা এক নিমেষে নীল হয়ে গেল। সারা শরীর অপমানে যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো। নূর দেওয়ালে পিঠ থেকে আস্তে আস্তে মেঝেতে বসে পড়ল। মাথায় তখন হাজারটা কুৎসিত চিন্তা এসে ভিড় করছে। নওশাদ কি তবে নয়নাকে দেখে সব ভুলে গেল? নূর নওশাদের জীবনে কেবল একটা সাময়িক মোহর নাম ছিল। নূর মনে হলো যেন ওই বিশাল দেওয়ানবাড়ির গোলকধাঁধায় একলা এক বড় অপরাধী। সতীন ছায়া যে কতটা বিষাক্ত হতে পারে তা নূর আজ নিজের হাড়ের প্রতিটি মজ্জায় মজ্জায় টের পাচ্ছে। নিজের দুই বাহু নিয়ে নূরের হাঁটু দুটোকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ফেলল। চিৎকার করে কাঁদতে পারছিল না, কারণ পাশে আশা ঘুমাচ্ছে। ভেতরের বোবা কান্না আর অভিমান যেন এক তীব্র তপ্ত লাভার মতো ফুটছে। হেরিকেনে আবছা আলোয় নূরের উপর একটা অবয়ব বসে থাকতে দেখে নওশাদ ভাবল এটা নূর। নিজের গায়ের চাদরটা একপাশে রেখে এক কদম এগোতে বিছানার উপর থেকে নারীটি উঠে দাঁড়ালো। হ্যারিকেনে আলো স্পষ্ট হতে নওশাদের চোখে স্পষ্ট হলো বিছানায় নূর নেই, সেখানে ওড়না গায়ে জড়িয়ে আছে বসেছে নয়না। নওশাদ নয়নাকে দেখে তার কাছাকাছি আসার চেষ্টা করলো। আপনি এত রাতে ফিরলেন? আমি সারাটা দিন আপনার পথ চেয়ে বসে আছি। আমি এতদিন পর মরণের মুখ থেকে ফিরে আসলাম, আপনি কি একটু খুশি নন? নওশাদ এক কদম পিছিয়ে গেল, যেন কোনো বিষাক্ত সাপের সামনে পড়ছে। চোখ দুটো লাগে লাল হয়ে উঠল, চোয়ালের রগগুলো ফুলে শক্ত হয়ে গেল। নয়নার কোনো কথার জবাব দিল না, মুখের দিকে তাকালো না। বজ্র গম্ভীর হিংস্র গলায় গর্জে উঠল, এই ঘরে তুমি কেন? নূর কই? নওশাদের মুখে নিজের এত বড় প্রত্যাবর্তন দিনেও অন্য এক নারীর নাম শুনে নয়নার মুখটা হিংসায় কালো হয়ে গেল। নিজের শাড়ির আঁচলটা শক্ত করে খামচে ধরে দম্ভের সাথে জবাব দিল, নূর অন্য ঘরে চলে গেছে। আর ও কেন এই ঘরে থাকবে? এই ঘর, এই বিছানা তো আমার। আমার ঘরে আমি থাকবো। নওশাদ ঘরের টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা মেঝেতে আছাড় মারল। ঠাস শব্দে গ্লাসটা ভেঙে শত টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। নয়না ভয়ে খানিকটা পিছিয়ে গেল। নওশাদ নয়নার মুখোমুখি এসে দাঁড়ালো। নিজের সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না। এই ঘর, এই শয্যা আর এই নওশাদ দেওয়ানের বুকের উপর যা কিছু অধিকার তা তোমার আগে ছিল না, এখনো হবে না। এই ঘরে পা রাখার সাহস তোমারই কে দিয়েছে? আমি আপনার প্রথম স্ত্রী, তুমি এই বাড়ির আশ্রিতা। এক্ষুনি বের হও, এই ঘর থেকে বের হও, দূর হও আমার চোখের সামনে থেকে। নওশাদের এমন ভয়ানক রূপ দেখে নয়না আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। নিজের শাড়ির আঁচল চেপে ধরে কাঁদতে কাঁদতে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। নয়না চলে যেতে নওশাদ ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে এক বুক নিঃশ্বাস নিল, চারপাশে তাকালো। বিছানার চাদরটা এলোমেলো, আয়নায় নূরের বাসন্তী রঙের শাড়িটা ঝুলছে, তবে কোথাও নূর নেই। নওশাদের বুকটা এক তীব্র অপরাধবোধ যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। নওশাদ সোজা আশার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। কোনো রকম ভূমিকা না করে দরজা সজোরে ধাক্কাতে ধপ ধপ। নিঝুম রাতে দরজায় আকস্মিক আওয়াজে খাটের উপর ঘুমিয়ে থাকা আশা ধরপড় করে জেগে উঠল। ভয়ে চোখ মেলে গোল গোল করে তাকাতে দেখলো মেঝেতে চাদর গায়ে দিয়ে আছে নূর। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাইরে থেকে নওশাদের পরিচিত গম্ভীর আকুল কণ্ঠ ভেসে এলো, নূর, দরটা খোলো নূর, আমি জানি তুই ভেতরে আছিস, একটা বার আমার কথা শোন। ভাইজানের গলা শুনে আশা তড়িঘড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে এগোতে গেল। ভাইজান, ভাবিজান, ভাইজান ডাকছে, আমি দরটা খুলি না? না আশা, খবরদার, তুমি এক পাও এগোবে না। নূর আশার হাতটা শক্ত করে চেপে ধরল। নূরের চোখে তীব্র অভিমান আর অবদ্ধ জেদ। সে এখন কোন মুখে আমার সামনে এসেছে আশা? সারাদিন পর আমার খোঁজে কেন আশা? আমি ওনার মুখোমুখি এখন হব না, তুমি দরজা খুলবে না। নূরের জেদের সামনে আশা থমকে গেল। বাইরে নওশাদের দরজা ধাক্কা তখনও থামেনি। ও এক নাগাড়ে ডেকে চলছে, নূর, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, দরটা খোল। ঠিক তখনই বারান্দা দিয়ে ছুটে এলো নওশাদের মা। নওশাদ এই মাঝরাতে কী পাগলামি শুরু করছে?
নূর সারাদিন কাছে, এখন ওরা একটু শান্তিতে থাকতে দেয়। মায়ের গলার আওয়াজ পেয়ে নওশাদ দরজার উপর থেকে হাতটা নামিয়ে দিল। মায়ের দিকে ঘুরে তাকালো। নওশাদের চোখ দুটো যন্ত্রণে লাল টকটক হয়ে গেছে। নিজের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ল। শান্তিতে থাকতে দেব, আমি নিজেই শান্তিতে আছি মা। আপনি আপনার তো আমার এই জীবনটা প্রথম থেকে জাহান্নাম বানায় রাখছেন। আগে এমন করছেন, কোনো দরকার ছিল আমার এই জীবনে নূরের মতো একটা নিষ্পাপ মেয়েকে জড়ানো? কেন ওরে আমার জীবনের সাথে জড়ালেন? নওশাদের এই তীব্র অভিযোগে নওশাদের মা কেঁদে ফেলে মুখ চেপে দিলেন। নওশাদ, আমি তো। নওশাদ নিজের চুলগুলো মুঠো করে ধরে পাগলের মতো বলতে লাগে, এখন এই অবস্থার দায় কে নেবে মা, কে নেবে? নওশাদের মা নিজের ভেজা চোখ দুটো দিয়ে আঁচলে মুছে এক বুক অপরাধবোধ আর ভারী মন নিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু নওশাদ গেল না। ওখানে বদ্ধ কাঠের দরজার চৌকাঠে নিজের কপালটা থেকে নিরুপায়ের মতো দাঁড়িয়ে রইল। ভেতরে তখন যেন থমকে গেছে। আশা খাটের এক কোণে বসে ভয়ে আর ভাবিজানের কান্নায় আড়ষ্ট হয়ে আছে। রাত যখন প্রায় নিঝুম হলো, নওশাদ দরজা ধাক্কা দেওয়া বন্ধ করলো। এক তীব্র থমথমে নীরবতা গ্রাস করলো পুরো ঘরটাকে। আশা ভাবলো ভাইজান বুঝে বাইরে চলে গেছে। আস্তে করে খাট থেকে নেমে নূরের দিকে তাকালো। নূর তখনও দেওয়ালে পিঠ থেকে হাঁটুতে মুখ গুজে নিস্পন্দে বসে আছে। আশা আর থাকতে পারল না। ও সুযোগ বুঝে অন্তত সতর্কভাবে এগিয়ে গিয়ে দরজার ভেতরে মস্ত বড় কাঠের খিলটা এক ঝটকে শব্দহীনভাবে নামিয়ে ফেলল। আলতো করে কপাট মেলে ধরল। দেখতে চেয়েছিল বাইরে আসলে কেউ আছে কিনা, কিন্তু কপাটটা খোলার আগে এক তীব্র ঝোড়ো বাতাসের মতো ঘরের ভিতর ঢুকে পড়ল এক দীর্ঘ চওড়া অভাব। আশা কিছু বুঝে ওঠার আগে নওশাদ ভেতরে ঢুকে নিজে এক হাত দিয়ে আশাকে ঘরের বাইরে যাওয়ার ইশারা করলো। চোখে চাহনি দেখে আশার এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। ও নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে কপাটটা টেনে দিল। কাঠের কপাটটা বন্ধ হওয়ার হালকা শব্দতে ঝট করে মাথা তুলে দাঁড়ালো। চোখ জোরে গিয়ে থমকে দাঁড়ালো ঠিক সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ পুরুষালী শরীরটার দিকে। হারিকেনের নিভে আসা মৃদু আলোয় দুজনের চোখাচোখি হলো। এই এক পলকে চোখের দেখায় মনে হলো কত যুগ পর দেখা। দুজনের মাঝে এখানে দূরত্ব মাত্র কয়েক হাত। এই দূরত্বের মাঝে তখন বইছে এক তীব্র ওলটপালট করে দেওয়ার অনুভূতি। নওশাদ অপলক চোখে তার চড়ুই পাখির দিকে তাকিয়ে রইল। নূরের শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়ছে। লম্বা মেঘবরণ চুলগুলো অবিন্যস্ত ছড়ানো, চোখ দুটো কান্নায় ফুলে টকটকে লাল হয়ে গেছে। সবচেয়ে বেশি যা দেখলো নওশাদের বুকে তীরের মতো বিঁধল তা হলো নূরের চোখের চাহনি। সেখানে ছিল এক তীব্র ধারালো অভিমান আর প্রত্যাখ্যান। নওশাদ নূরের ব্যাকুল চোখ দুটোর দিকে তাকালো। ভেতরে সদ্য গড়ে ওঠা ভালোবাসার পৃথিবীটা আবার নতুন করে কেঁদে উঠল। মনে হলো এই লোকটা কত সহজে সমস্ত সত্তা কাল রাতে নিজের করে নিয়েছিল, আর আজ একলা এই অপমানের নরকে ফেলে রেখে সারাদিন বাইরে কাটিয়ে এসেছে। অপমানে আর তীব্র কষ্টে নূরের ফর্সা ওষ্ঠাটা থরথর করে কাঁপতে লাগল। ইচ্ছে করছে এক ছুটে নওশাদের চওড়া বুকে আঘাত করতে। নূর নওশাদের দিকে এক ইঞ্চিও নড়ল না। নিজের চাদরটা বুকের উপর আরো শক্ত করে জড়িয়ে ধরে অবাধ্য স্বামীর দিকে তাকিয়ে রইল। নওশাদ নূরের স্তব্ধ রূপ দেখে পাথর ঘরের মেঝেতে বসে থাকা ছোট্ট বধূর চোখে একটা চাহনি। সামনে সে নিঃস্ব, অপরাধী এক কৃতদাস হয়ে দাঁড়িয়েছে। নওশাদ ধীর পায়ে নূরের দিকে এগিয়ে গেল। পায়ের প্রতিটি পদক্ষেপ ছিল অন্তত সাবধানী, যেন সামান্য শব্দ হলে চড়ুই পাখিটা চিরকালের জন্য উড়ে যাবে। নওশাদ নূরের মুখোমুখি এসে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। পুরুষালী কড়া সুবাস আবার নূরের নাসিকারন্ধ্রে এসে ধাক্কা খেল। নওশাদ হাত বাড়িয়ে নূরের কাঁপতে থাকা ফর্সা একটা হাত নিজের মস্ত বড় খসখসে হাতের তালুর মাঝে পুরে নিল। নূরের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে এসলো। নূরের চোখের দিকে চেয়ে অন্য হাতটা নূরের গালের উপর লেপ্টে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। নূরের ভেতরে চাপা অভিমানটা এক ধাক্কায় যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। নওশাদ যেই না গালের উপর লেপ্টে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিতে গেল, নূর অমনি এক ঝটকায় নিজের মুখটা সরিয়ে নিল। নওশাদ হাতটা সরিয়ে দিল। ছুবেন না আমায়। আপনার এই হাত দিয়ে ওই ঘরে অন্য কারো ছুঁয়ে এসেছেন তা আমার জানতে বাকি নেই। যান, ওনার কাছে ফিরে যান। নূর কিছু বোঝার আগে নওশাদ নূরকে মেঝে থেকে নিজের কোলে তুলে নিল। ছাড়েন।
নূর নওশাদের চওড়া বুকের উপর নিজের 2 হাত দিয়ে অনবরত আঘাত করতে লাগলো। পা দুটো বাতাসে ছটফট করতে লাগলো। নওশাদ নূরের কোনো আকুতি, কোনো আঘাতে তোয়াক্কা করলো না। নূরকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। বড় বড় পা ফেলে আশার ঘর থেকে বেরোলো। নূর যতবার কোল থেকে নামাচ্ছে যেন মোচড় দিচ্ছিল, নওশাদের হাতের বাঁধন তত বেশি কড়া আর শ্বাসরুদ্ধকর। নূরকে কোলে নিয়ে নিজের শোবার ঘরের দিকে গেল। নিজের শোবার ঘরে ঢুকে নওশাদ দরজা বন্ধ করে দিল। নওশাদ নূরকে আলতো করে মেঝের উপর নামিয়ে দিল। মাটিতে পা পড়তে নূর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়ালো না। এক ছুটে দরজার দিকে এগিয়ে এলো। নওশাদ পেছন থেকে এগিয়ে গেল। নূরের 2 কোমর শক্ত করে ধরে দরজাটাকে টেনে হিঁচড়ে নিয়ে ফেললো বিছানার পর। নূর বিছানার পথে ধরপড় করে উঠে বসার চেষ্টা করতে নওশাদ নিজের ভারী দীর্ঘ শরীরটা নিয়ে নূরের উপর ঝুঁকে পড়ল। 2 হাত দিয়ে নূরের ফর্সা দুটো কবজি বিছানার সাথে চেপে দিল যাতে নূর একটু নড়াচড়া করতে না পারে। নূর যতই ছটফট করে নওশাদের বুকে নিচে থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, দুজনের গায়ের দূরত্ব ততই যেন শূন্য এসছে। নওশাদ নূরের ওষ্ঠাধারে নিজের ওষ্ঠ দুটো চেপে বসলো। নূরের ঠোঁটে ঠোঁট ডুবে দিতে নূরের মুখের ভেতরে হালকা গোঙানি নওশাদের মুখের ভেতরে মিলিয়ে গেল। নওশাদ নূরের নওশাদ নূরের উপর নিজের পুরো শরীরের ভরটা ছেড়ে দিয়ে নূরের ঠোঁটের প্রতিটি কোণ, প্রতিটি অংশ নিজের করে নিল। দাড়িতে ঘষা লেগে নূরের ফর্সা গাল, নাক লাল হয়ে উঠল। নওশাদ নূরের ওষ্ঠাধরে যখন যেন ওনার চোরাই পাখির ভেতরের সমস্ত কান্না আর অভিমান নিজের ঠোঁট দিয়ে শুষে নিতে চায়। অনেকক্ষণ পর যখন নূরের নিঃশ্বাস ফিরে এলো, বুকটা তীব্র গতিতে ওঠানামা করতে লাগলো। আর নওশাদ নূরের লালা গড়িয়ে ফর্সা চিবুক ভিজিয়ে দিচ্ছে। নওশাদ নূরের কবজির বাঁধনটা এবার আলগা করলো। নূর চোখ দুটো বড় বড় করে নওশাদের দিকে চেয়ে রইল। ওর বুকটা দ্রুত ওঠানামা করছে। নওশাদ বলে উঠল, অনেক হয়েছে নূর, আর না। এবার তো যত রাগ, যত অভিমান আছে আমার বুকের উপর ঢেলে শান্ত হ। নওশাদ নূরের কবজিটা আলগা করে ধরতে নূর এক ঝটকায় নিজেকে নওশাদের চওড়া বুকের নিচ থেকে সরিয়ে নিল। নওশাদ বিছানায় নূরের দিকে তাকিয়ে রইল। নূর আর নিজেকে ধরে রাখতে পারল না। সারাদিনের জমানো বুক ফাটা কষ্টগুলো এবার এক তীব্র আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নওশাদের দিকে তাকিয়ে ইচ্ছে মতো নিজের অভিযোগগুলো ঢালতে শুরু করলো। নূর নওশাদের চোখের দিকে চোখ রেখে অন্তত বলে উঠল, আপনি একটা বড্ড খারাপ লোক, আপনি বড্ড নিষ্ঠুর। আজ একটা পুরো দিন আমাকে একলা ফেলে রেখে চলে গেলেন। একটা বারও ভাবলেন না আমার মনের কী অবস্থা হতে পারে। বলতে বলে নূরের গলাটা কান্নায় বুঝে এসল। আমি আপনার কে শুনি? আপনার প্রথমা স্ত্রী তো ফিরে এসেছে। সে অন্তত দম্ভের সাথে আপনার বিছানা বসলো, অধিকার নিল। আপনার কি মনে একবারের জন্য আমার কথা মনে পড়েনি? আমি ভেবেছিলাম আপনি বুঝি তাকে দেখে সব ভুলে গেছেন। আমি বুঝি আপনার জীবন কেবল একটা সাময়িক মোহের নাম ছিলাম। নূরের বলা প্রতিটি কথা নওশাদের বুকের ভেতর তীরের মতো বিচ্ছে। নূর, আমার চোখের দিকে তাকাও। আমি নিজেকে নিয়ে আজ কিছুই বলবো না, শুধু এটুকু লিখে বলে রাখলাম, আমার চোখের দিকে তাকো। এই চোখ কখনো মিথ্যে বলে না। আর এই চোখে তোমার জন্য কী আছে তা তুমি খুব ভালো করে জানো। এরপর বাকি সম্পূর্ণ তোমার কাছে। তুমি আমাকে বিশ্বাস করবে কি না করবে সেটা তোমার সিদ্ধান্ত। নূর নিস্পন্দন হয়ে নওশাদের চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। নওশাদ একটা নিঃশ্বাস ফেলে নূরের কপালে নিজের কপালটা ঠেকে রাখল। নয়নাকে আমি আগেও মেনে নিই, এখনও না। তুমি জীবনে আসার পর কোনো নারী এই নওশাদ দেওয়ানের বুকে আসার যোগ্যতা রাখে না। নওশাদের এই স্পষ্ট কথাগুলো নূরের আর ভেতরের অভিমানটা বরফটা যেন কিছুটা গলতে শুরু করলো। তার মনের ভেতরে মূল সংশয়টা এখনো কাটেনি। অশ্রু ভেজা চোখ দুটো বড় বড় করে নওশাদের দিকে তাকিয়ে রইল। নওশাদ যদি মেনে নাই নেয় তাহলে ওকে এই বাড়িতে থাকতে বললেন কেন? সবার সামনে কেন বললেন যে ও এই বাড়িতে থাকবে? নওশাদ নূরের চোখের কোণে জলটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। চোয়ালটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল, যেন কোনো গভীর রহস্য নিজের মনের ভেতরে চেপে রেখেছে। কারণ আছে নূর, একটা বড় কারণ আছে। সেটা কি তা তোমাকে আমি পরে বলবো। এখন শুধু আমার এইটুকুর উপর ভরসা রাখো। নওশাদের কথা নূরের অনুভূতিকে এক অদ্ভুত দোলাচলে ফেলে দিল। ওদিকে সতীনের এই বাড়িতে থাকা চিন্তা ওকে বিষাক্ত সাপের মতো দংশন করছে। অন্যদিকে নওশাদের এই নিবিড় সান্নিধ্য, সততা নূরের সমস্ত জেদকে এক নিমিষে ভেঙে চুরমার করে দিল।
নওশাদ নূরের চুলের ভাঁজে নিজের আঙুলগুলো ডুবিয়ে দিল। নূরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। নূরের চোখের পানি অনেকটা কমে এসেছে। নওশাদের বুকের প্রশান্তি খুঁজে পাচ্ছে। বেশ কিছুক্ষণ ওভাবে কেটে যাওয়ার পর নওশাদ আলতো করে নূরের কপালে আবার একবার নিজের ঠোঁট ছোঁলো। তারপর বাঁধন কিছুটা আলগা করে বিছানা ছেড়ে দিল। নওশাদ হুট করে উঠে দাঁড়াতে নূর একটু চমকে উঠল। নওশাদ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। নূর ব্যাকুল গলে বলল, কোথায় যান? নওশাদ দরজার কপাটটা টেনে নূরের দিকে একবার তাকালো। ভারী করে বলে, আসছি। ব্যাস, ওই একটা শব্দ বলে নওশাদ ঘর থেকে বেরিয়ে গেল। বাইরের অন্ধকারের বারান্দা দিয়ে হেঁটে সিঁড়ির দিকে এগিয়ে গেল। নূর বিছানায় একা বসে রইল। নওশাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা পেছনের রান্নাঘরের দিকে গেল। পকেট থেকে একটা দেশলাই বের করে রান্নাঘরের টেবিলে রাখা হ্যারিকেনটা জ্বলে নিল। আবছা হলুদ আলোয় চারপাশটা একটু পরিষ্কার হতে দেখলো এক কোণে বড় সরা দিয়ে ঢাকা হাঁড়ি খাবার রাখা আছে। নওশাদ কোনো দ্বিধা না করে নিজের একটা কাঁসার থালা ভাত আর তরকারি বেড়ে নিল। তারপর অন্য হাতে পানির গ্লাস আর অন্য হাতে খাবারের থালাটা নিয়ে দোতলা দিয়ে নিজের শোবার ঘরের দিকে রওনা দিল। নূর ঝট করে দরজার দিকে তাকাতে দেখল নওশাদ ঘরের ভিতর ঢুকছে। দেওয়ান বাড়ি এত বড় প্রতাপশালী পুরুষ যার ডাকে পুরো এলাকা কাঁপে, সেই মাঝরাতে নিজের হাতে খাবার থালা বয়ে নিয়ে এসেছে। নওশাদ ঘরে ঢুকে সোজা নূরের সামনে খাটের উপর রাখা ছোট্ট টেবিলের উপর খাবারের থালাটা রাখলো। নূরের দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু গলায় আদেশ দিল, সারাদিন তো না খেয়ে নিজের শরীরটা শেষ করছো, এবার আর কোনো জেদ না করে চুপচাপ খাবারটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা করছে না, খেতে বলছি আমি। নূর চোখ দুটো নিচু করলো, আলতো হাতে থালাটা নিজের কোলে টেনে নিল। এক এক করে লোকমা মুখে তুলতে লাগলো। নওশাদ এক পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নূরের খাবার দেখছে। নূর বেশ লোকমাটা মুখে নিয়ে পানির গ্লাসটা হাতে নিল। নওশাদ নিজে এগিয়ে এসে হাত থেকে খালি গ্লাসটা থালাটা নিয়ে ঘরের এক কোণ টেবিলের উপরে রাখলো। খাওয়া শেষ করে নূর বিছানায় এক পাশে গিয়ে দেওয়ালে গিয়ে মুখ করে শুয়ে আছে। ঠিক তখনই বিছানার অন্য পাশটায় নওশাদের শরীরে ভারী কিছুটা দেবে গেল। নওশাদ শুয়ে এক হাত বাড়িয়ে নূরের কোমরটা শক্ত করে জড়িয়ে নিজের দিকে টেনে নিল। নওশাদ নূরের ঘাড়ের কাছে নিজের মুখটা নামিয়ে বলল, এবার চুপচাপ চোখ বন্ধ করো। নূর অন্ধকারের মাঝেই চোখ দুটো বুঝল। সবকিছু এই নিবিড় অন্ধকারের বুকে নওশাদের বাহু ডুরে এসে এক পরম শান্তির রূপ নিল। মান অভিমানের পালা শেষ করে অবশেষে দুই অবদ্ধ মন একে অপরকে জড়িয়ে ধরে এক গম্ভীর শান্তিময় ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে নূরের ঘুম ভাঙল। ধড়পড় করে বিছানায় উঠে বসলো। পাশ ফিরে তাকাতেই দেখলো নওশাদ অন্য দিকটা ফাঁকা। নওশাদ অনেক আগেই উঠে বাইরে চলে গেছে। এত দেরিতে ঘুম ভাঙায় নূরের বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আলনা থেকে একটা শাড়ি টেনে পরে নিল। কোনো মতে হাত মুখ ধুয়ে চুলগুলো একটু খোপা করে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সিঁড়ির শেষ ধাপে পা রাখতে নূরের কান খাড়া হয়ে গেল। নিচে বসার ঘর আর বারান্দায় চেনা অচেনা মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। সাধারণত এই সময় নূর বাড়ির সবাইকে চা দেয়, কিন্তু আজ নিচের পরিবেশটা অন্যরকম। নূর ধীর পায়ে বারান্দার দিকে এগোতে চোখ দুটো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা আবারও সেই পুরনো যন্ত্রণার মোচড় দিয়ে উঠল। বারান্দার সবাইকে কাপে চা ঢেলে দিচ্ছে নয়না। নয়না শাশুড়ি আম্মার দিকে কাপটা এগিয়ে দিয়ে বলল, আম্মা নেন আপনার আদা চা। আমি জানি আপনি সকালে চা না খেলে আপনার মাথা ধরছে, এতদিন পর আমার হাতে চা খাইতেছেন, দেখেন কেমন হয়েছে। নওশাদের মা কাপটা হাতে নিলেন ঠিকই, কিন্তু ওনার চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি। ওনার চোখ দুটো বারান্দার কোণে দাঁড়িয়ে থেকে নূরের উপর আটকে গেল। ওনার মুখের কথা আটকে গেল। নূর বারান্দার খুঁটিটা শক্ত করে খামচে ধরে মনে মনে ভাবল, নওশাদ কি তবে সকালে নয়নের হাতে চা খেয়ে নিয়েছে? আজকে নওশাদের খবর করে দিবে যদি এই চা খেয়ে থাকে। নূর এক দৃষ্টিতে নয়নার সেই অহংকারী মুখের দিকে তাকিয়ে রইল। দেওয়ানবাড়ির এই সকালে মিষ্টি রোদ এক মস্ত বড় ঝড়ের কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করলো। মধুর ও লগন পর্ব ৩। বলছিলাম না কন্টিনিউ দিব। এই গল্পটা আর ৩টা পর্ব হবে হাইলি। আর সাজের মায়াটা সবাই চাচ্ছ না, সাজের মায়াটা কন্টিনিউ দিয়ে ৩-৪টা পর্বের মধ্যে শেষ করে দিব। আর চৈত্রের সন্ধ্যা আর কলঙ্কের কারুকার্য, কলঙ্কের কারুকার্য যখন শুরু করব, এটা পরে শুরু করব, মানে ওটা কন্টিনিউ দিয়ে যাব। চ্যানেলের সাথে থাকবে, আমি সত্যি সব গল্প শেষ করব। সব গল্প তো প্লে লিস্টে পেয়ে যাবেন।